স্প্যাম কুইজ লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। আজকের টপিক হলো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার। আমি প্রথম থেকে শুরু করব। তো প্রথমে আসবো বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারের হচ্ছে ফার্স্ট টাইম সংজ্ঞাটা দিছি, সংজ্ঞাটা খেয়াল করো। সংজ্ঞায় বলছি যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার বলে। তো এখানে দুইটা জিনিস খেয়াল করে, একটা হচ্ছে বিক্রিয়কের কিন্তু হ্রাস ঘটে, কারণ আমরা যখন বিক্রিয়া শুরু করি বিক্রিয়ক দেই, সেখান থেকে উৎপাদ তৈরি হয়। তো বিক্রিয়ক অবশ্যই উৎপাদে পরিণত হওয়ার কারণে বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায় এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ঘটে। তো সেক্ষেত্রে এখন আমাদের একটা গ্রাফ দেখতে হবে। গ্রাফটা এরকম যে আমি যদি এক্স অ্যাক্সিসে সময়কে প্লট করি আর ওয়াই অ্যাক্সিসে যদি মোলার ঘনমাত্রাকে প্লট করি, তো জিনিসটা কীরকম হবে দেখো। যে আমি বিক্রিয়ক যখন শুরু হবে তখন বিক্রিয়কটা কি হয়, বিক্রিয়কটা আমার কমে যায়। সো যখন বিক্রিয়া শুরু হয় তখন কিন্তু আমরা কিছু পরিমাণ বিক্রিয়া দিই। সো প্রথমে যে বিক্রিয়কটা দিই সেটা কিন্তু মোলার ঘনমাত্রা আগে থেকে কিছু থাকে এবং সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। তো ওইটার গ্রাফটা হবে এরকম। আর যখন আমরা উৎপাদটা দিই, উৎপাদ কিন্তু দিই না, সেটা কি হয়, তৈরি হয় কিসের থেকে, বিক্রিয়ক থেকে। তো বিক্রিয়ক থেকে যেহেতু উৎপাদ তৈরি হয়, তো প্রথমে কিন্তু উৎপাদটা জিরো থাকে। সো উৎপাদের মোলার ঘনমাত্রা জিরো এবং আস্তে আস্তে বাড়ে। তো এটা হচ্ছে আমার বিক্রিয়কের কার্ভ আর এটা হচ্ছে আমার উৎপাদের কার্ভ। এখন আমার সংজ্ঞাটা কি বলছে, সংজ্ঞাটাতে বলছে যে এই যে ঘনমাত্রার হ্রাস। তো হ্রাস বলতে তো আমরা একটা উপাদান দিয়ে বুঝবো না, আমাদের দুইটার মধ্যে তুলনা করতে হবে। তুলনা বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এই পয়েন্টে বিক্রিয়কের একটা কোঅর্ডিনেট ছিল। কোঅর্ডিনেট বলতে কি, যে এখানে ওয়াই এর যে মানটা, এই পয়েন্টে ওয়াই এর যে মান, সেটা কিন্তু এর মোলার ঘনমাত্রা এই একটা নির্দিষ্ট সময়ে, এবং আরেকটা সময়ে এখানে তার আরেকটা মান আছে। অর্থাৎ প্রথমে একটা মোলার ঘনমাত্রা ছিল, তারটা কমে কিছু সময় পর, এটা যেহেতু টি, এই এক্সিসে টি, সো কিছু সময় পর কিন্তু তার ঘনমাত্রাটা কমে যায়। সো আমরা যদি বলি যে এটা যদি বিক্রিয়কের ঘনমাত্রা C1 আর এটা যদি C2 হয় এবং এটা যদি T1 এবং এটা যদি T2 হয়, তাহলে একক সময় বলতে কি বোঝাচ্ছে, যে প্রতি একক সময় কতটুকু ঘনমাত্রা চেঞ্জ হয়। সো চেঞ্জটা কীরকম দেখো, যে নিচে হবে ডেল্টা টি, যে ডেল্টা টি দ্বারা আমি বুঝাবো T2 মাইনাস T1, অর্থাৎ এইটুকু সময়টা হচ্ছে আমার ডেল্টা টি। এবং C1 মাইনাস C2, এটা C1 মাইনাস C2 না বলে আমি বলবো C2 মাইনাস C1, কারণ আমার লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বাদ। তো এটা আমার হচ্ছে ডেল্টা সি। এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমি কি বলবো, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বলবো যদি এটা হয় x1, এটা হয় x2, এনে যে এটা এইভাবে T1 T2, তো সেক্ষেত্রে তোমার ওই জিনিসটা হবে যে x2 মাইনাস x1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হইলো কি, যে আমরা যখন বিক্রিয়কের ক্ষেত্রে করতেছি তখন বিষয়টা কীরকম হচ্ছে, যে C2টা কিন্তু ছোট কারণ ঘনমাত্রাটা কম এবং C1টা বড় কারণ ঘনমাত্রাটা বেশি। কিন্তু আমরা অর্থাৎ এই ডেল্টা সি, এই জিনিসটার মান কিন্তু আমার নেগেটিভ আসবে। কিন্তু এই যে এই পুরো বিষয়টা কিন্তু আমার বিক্রিয়ার হার, কেননা আমরা সংজ্ঞা অনুযায়ী লিখছি যে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস উপরে ডিভাইডেড বাই প্রতি একক সময়ের হ্রাস। তো প্রতি একক সময়ের জন্য আমার টাইমকে ডিভাইড করতে হয়েছে। তো আমরা কিন্তু বিক্রিয়ার হারটা নিব পজিটিভ একটা মান। বিক্রিয়ার হারটা যেহেতু আমার একটা পজিটিভ মান, তার কারণে আমার এই নেগেটিভকে ভ্যানিশ করার জন্য সামনে একটা মাইনাস দিয়ে ডেল্টা সি বাই ডেল্টা টি। কিন্তু যখন উৎপাদের ক্ষেত্রে জিনিসটা আসবে, উৎপাদের ক্ষেত্রে বিষয়টা কেমন, যে উৎপাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে কম থাকে পরে বেশি থাকে। সো x2 মাইনাস x1 এই জিনিসটাই কিন্তু একটা পজিটিভ মান। সো এখানে আমার সামনে নেগেটিভ দেওয়ার দরকার নেই, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা কার্ভ। তো কার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে এই মানগুলো নিচে, এটা কিন্তু বের করা পসিবল না, কারণ এই যে গ্রাফটা, এই গ্রাফের যে ঢালটা হবে সেই ঢালটাই কিন্তু আমার এই বিক্রিয়ার হার। কিন্তু এখানে যেহেতু এটা একটা কার্ভ, সো আমি সরলরেখার নিয়মে এটা নিতে পারতেছি না, যার কারণে আমরা এখানে কি করব, খুবই ক্ষুদ্র একটা সময়ের পার্থক্য নিব। যেই ক্ষুদ্র সময় পার্থক্য নেওয়ার সাথে সাথে তোমাদের মাথায় একটাই ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বাই ডিডি। সো আমরা এখানে লিখবো মাইনাস ডিসি বাই ডিটি, আর এখানে লিখবো ডিএক্স বাই ডিটি। জাস্ট এইটুকু জানলে তোমাদের মোটামুটি একটা বিক্রিয়ার হারের উপর আইডিয়া হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আমার বিক্রিয়ার হার। সো মনে রাখবা যে সামনে মাইনাস কেন দেওয়া হয়, কারণ এই যে এই টার্মটা মাইনাস, সেটাকে পজিটিভ করার জন্য আমরা মাইনাস দিই, এবং এই টার্মটা পজিটিভ যার কারণে আমার সামনে মাইনাস দিতে হয় না। এখন এখানে এই টাইপের একটা অঙ্ক দেখি, খুব সিম্পল অঙ্ক। সেটা হচ্ছে যে তোমার প্রথমে একটা পাত্রে পটাশিয়াম আয়োডাইড আছে, সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয়েছে। তো দেওয়ার ফলে প্রশ্নে বলছে যে পটাশিয়াম আয়োডাইডের একটা দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয়েছে, সেখানে 10 সেকেন্ড সময়ের ভিতর 10⁻⁵ মোল
পার লিটার আয়োডিন মুক্ত হয়, সেই বিক্রিয়াটা করে দেখলে তোমরা দেখবা যে আয়োডিন এখান থেকে পাওয়া যায়, সো আয়োডিন মুক্ত হয়। তো আমাকে এখন বলা আছে বিক্রিয়ার হার কত। এটা খুবই খুবই সহজ অঙ্ক, এটা ঢাকা ভার্সিটি টাইপের কোথাও এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার সমান উপরে কি থাকবে আমার কতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে। অ্যান্ড এখানে যেহেতু বলে দিছে যে 10⁻⁵ মোল পার লিটার আয়োডিন মুক্ত হয়, আয়োডিনটা কিন্তু আমার কি উৎপাদ, সো উৎপাদ আমার 10⁻⁵ মোল পার লিটার 10 সেকেন্ডে পাওয়া যায়। সো নিচে হবে 10 সেকেন্ড এবং উপরে হবে 10⁻⁵ মোল পার লিটার, আর নিচে হবে সেকেন্ড। সো অ্যান্সারটা হবে 10⁻⁶ মোল পার লিটার পার সেকেন্ড। তো এটাই কিন্তু এটা কিন্তু বিক্রিয়ার হারের একক, এটা তোমরা মনে রেখো। এবং বিক্রিয়ার হারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হয় যে এই বিক্রিয়ার হার যেটা, সেটার ক্ষেত্রে যদি আমি যে বিক্রিয়কগুলো দিব সেই বিক্রিয়কগুলোর ঘনমাত্রা যদি প্রথমে 1 মোল পার লিটার হয়, প্রথমে যখন আমি দিব সেগুলো বিক্রিয়া চলাকালে যদি এদের ঘনমাত্রাগুলো 1 মোল পার লিটার হয়, তাহলে এই বিক্রিয়ার হারেরই নামটা একটু চেঞ্জ হবে, সেটাকে আমরা বলবো হার ধ্রুবক। এই হার ধ্রুবকটাকে কে দ্বারা নর্মাল কেজে প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন নেক্সট আইটেম যেটা হচ্ছে যে হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। তো হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক 7টা। তো 7টার মধ্যে প্রথম 3টা দেখো যে বিক্রিয়কের প্রকৃতি, বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই 3টা জিনিস তোমরা যদি বইয়ে, এই 3টা জিনিস প্লাস এই যে আলোর উপস্থিতি, এই 4টা জিনিস তোমাদের বইয়ে দেওয়া আছে, পুরাতন বই বা নতুন বই যে কোনো জায়গায় দেওয়া আছে, তোমরা একটু খুঁজে এটা নিজে পড়ে নিবে। এটা নিজে পড়লে, রিডিং করলে বুঝবা। আমি এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। চাপ নিয়ে তোমাদের আমি কেপিকিসি পড়ানোর পর আলোচনা করব। এখন আসবো তাপমাত্রায়। তো তাপমাত্রা জানার ক্ষেত্রে তার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। এখন আমরা সংঘর্ষ তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করি। তো এই সংঘর্ষ তত্ত্বে হচ্ছে 3টা শর্ত আছে, এই 3টা মানে মোটামুটি শর্ত কভার করলে সংঘর্ষ তত্ত্বটাই মানে কভার করে। তো 3টা শর্তে প্রথম শর্ত হলো যে বিক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে সংঘর্ষ ঘটবে। আর অংশগ্রহণকারী কারা, যারা কোনো একটা অণু বা সাপোজ পরমাণু বা আয়ন, এরা তো নর্মালি বিক্রিয়া করে, তো এদের মধ্যে যখন সংঘর্ষ ঘটবে তখন বিক্রিয়া সংঘর্ষ তত্ত্বের একটা শর্ত। এন্ড এটা খুবই সহজ একটা শর্ত এবং এটা সবাই বোঝে যে 2টা অণুর মধ্যে যদি সংঘর্ষ না হয়, 2টা অণু যদি সামনাসামনি বা এদের স্পর্শ না হয়, তখন কিন্তু তাদের মধ্যে বিক্রিয়াটাই ঘটবে না। সো এটা একটা। নেক্সট হচ্ছে যে সংঘর্ষ অবশ্যই ন্যূনতম শক্তি সহযোগে হবে। অ্যান্ড এটাও সবাই বোঝে। এটা কারণটা কি, আসলে ন্যূনতম শক্তি বলতে কি বোঝায় যে আমার বিক্রিয়াটা ঘটার জন্য যেইটুকু শক্তি দরকার সেইটুকু শক্তিটা থাকতে হবে। যদি ওইটুকু শক্তি না থাকে তাহলে এই সংঘর্ষটাই ঘটবে না। সংঘর্ষ তত্ত্বটাই কি জন্য প্রয়োজন? সংঘর্ষ তত্ত্বটা আসলে আসছে যে বিক্রিয়াটা যে হয়, এই বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে সংঘর্ষ তত্ত্বটা আসছে যে একটা বিক্রিয়া ঘটবে, এই বিক্রিয়া ঘটার ক্ষেত্রে ভিতরের কি মেকানিজমগুলো হয় সেটাই আসলে আমাদের এই সংঘর্ষ তত্ত্ব। তো বিক্রিয়া হওয়ার জন্য অবশ্যই একটা শক্তি লাগবে এবং ন্যূনতম শক্তি দ্বারা বুঝাইছে যে আমার যেইটুকু শক্তি না হলে বিক্রিয়া সম্ভবই না, সেইটুকু শক্তি দরকার। তো এটা একটা শর্ত। নেক্সট যেই শর্ত সেটা হচ্ছে যে বিক্রিয়ক পদার্থের মধ্যে সংঘর্ষ নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হবে। এই জিনিসটা একটু বোঝার আছে। সেটা নির্দিষ্ট দিক বিন্যাস বলতে আসলে কি বোঝায়, যে সাপোজ ধরো আমি একটা বিক্রিয়া ঘটাচ্ছি, সেই বিক্রিয়া থেকে আমি একটা উৎপাদ কামনা করতেছি যে এই উৎপাদটা আমার এই বিক্রিয়ক থেকে আসবে, কিন্তু আসলে যদি সেটা আসতে হয় সেক্ষেত্রে আমার যে জায়গায় সংঘর্ষটা হওয়া দরকার সেই জায়গায় হইতে হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে তোমরা ক্লোরোফর্মের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের যদি বিক্রিয়া দাও বা এই সেলে বিক্রিয়া দাও, সেক্ষেত্রে আমার কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হবে। ঠিক আছে, তো কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আমার সংঘর্ষের দিক বিন্যাসটা কীরকম হওয়া উচিত, যে সাপোজ ধরো এটা আমার এই যে কার্বন, তার সাথে 3টা ক্লোরিনটা একটু বড় কিন্তু, আর একটা আছে হাইড্রোজেন। ঠিক আছে, আর তোমরা হচ্ছে যখন জৈব রসায়নে আমার লেকচার দেখবে তখন দেখবে যে HCl হচ্ছে যখন এই বিক্রিয়াটা দেয় এটার সাথে, তখন H আর Cl 2টা ফ্রি রেডিকেলে এখানে একটা ক্লোরিন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। তো ফ্রি রেডিকেল জিনিসটা কি ওখানে ডিটেলস আছে, আমি জাস্ট নর্মালি বলি যে ফ্রি রেডিকেল হলো ক্লোরিন পরমাণু নর্মালি যেরকম হয় যে 17টা ইলেকট্রন আছে, 17টা প্রোটন আছে, সবই সেম, বাট এটা একটা রেডিকেল এবং খুব বেশি পাওয়ারফুল একটা রেডিকেল। তো বাকিটাও তোমরা পরে জানবা, জাস্ট এইটুকু জানো এটা একটা ফ্রি রেডিকেল যেটা একদম এক্স্যাক্টলি ক্লোরিন পরমাণুর মতো। তো এখন আমার এই ক্লোরিন পরমাণুটা কি করতে হবে, এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কিন্তু আমার এই যে কার্বন টেট্রাক্লোরাইডটা উৎপন্ন হবে। এখন যদি এই ক্লোরিন পরমাণু যখন এটার সাথে সংঘর্ষ করবে, সংঘর্ষ মানে কি, প্রথম শর্তে বলছিলাম যে 2টার মধ্যে সংঘর্ষ হবে অর্থাৎ স্পর্শটা হবে। এখন যদি ক্লোরিন এসে এখানে সংঘর্ষ করে তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, যে ক্লোরিন কিন্তু এই ক্লোরিনের সাথে সংঘর্ষ করলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার এই যে আমার এখানে কিন্তু হাইড্রোজেনটাকে অপসারণ করা দরকার, কিন্তু ক্লোরিনটা সংঘর্ষ করলো হচ্ছে এই ক্লোরিনের সাথে। তো এখানে
এখানে আমার যে দিকে সংঘর্ষটা হওয়া উচিত ছিল সেই দিকে সংঘর্ষটা হয়নি। সো এটা কিন্তু একটা পারফেক্ট সংঘর্ষ নয়। একটা পারফেক্ট সংঘর্ষ হওয়ার জন্য 3টে শর্ত মানতে হবে। সো আমার এই সংঘর্ষটা কিন্তু অবশ্যই এই দিকে হইতে হবে, অর্থাৎ ক্লোরিনটা এসে হাইড্রোজেনের সাথে সংঘর্ষ করবে, এবং হাইড্রোজেনের সাথে যখন সংঘর্ষ করবে তখন যে আমার এই কার্বনের 4টা হাতে 4টা ক্লোরিন যুক্ত হবে। সো এইটা দ্বারা এই মানে লাস্টের যে শর্ত যে নির্দিষ্ট দিক বিন্যাস সহযোগে হতে হবে, সেই নির্দিষ্ট দিক বিন্যাসের ক্ষেত্রে এটাই বোঝা যে আসল জায়গা যেখানে সেখানে এসে কিন্তু ক্লোরিনকে সংঘর্ষটা করতে হবে। এখন ন্যূনতম শক্তির বিষয় থেকে আরেকটা কনসেপ্ট আসবে এবং নতুন একটা টার্ম সম্পর্কে তোমরা জানতে পারবে, যেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তির সংজ্ঞাটা হলো এরকম। এই সংজ্ঞাটাতে কি বলা হয়েছে দেখো, যে কোনো বিক্রিয়ায় পারস্পরিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে, এটুকু ইম্পর্টেন্ট না, পরেরটুকু ইম্পর্টেন্ট, যে বিক্রিয়ার গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে, এই যে ও যে পরিমাণ অধিক শক্তি লাভ করে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা লাভ করে। এই যে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা, এই দুইটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই দুইটা কথার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, সেটা কি, যে বিক্রিয়কের একটা গড় শক্তি আছে, অর্থাৎ ওর একটা নিজস্ব স্থিতিশক্তি আছে, যে শক্তি পর্যন্ত ও স্টেবল থাকতে পারে। ওই শক্তিটাকে যদি অতিক্রম করে তাহলে কি হবে, যে ওই বিক্রিয়কটা ভাঙার একটা উপক্রম আসবে, এবং বিক্রিয়ক যখনই আমার ভাঙবে তখনই কিন্তু আমার একটা নতুন উৎপাদ পাওয়া সম্ভব। সো ওই যেই পরিমাণ শক্তি পর্যন্ত বিক্রিয়কটা স্টেবল থাকে, ওই স্টেবিলিটিটাকেই পার করার জন্য, জাস্ট ওইটাকে অতিক্রম করার জন্য যে অধিক শক্তি লাভ করে, সেই শক্তিটাকে বলা হয় আমার সক্রিয়ণ শক্তি। এটাকে ইএ দ্বারা প্রকাশ করা হয়। ইএ মানে কি, এতে হলো অ্যাক্টিভেশন এনার্জি। তো সক্রিয়ণ শক্তির ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস দেখায়, যে সকল অণু এই সক্রিয়ণ শক্তিটা লাভ করে তাদেরকে বলা হয় সক্রিয় অণু। অ্যান্ড একটা বিক্রিয়া হওয়ার জন্য অবশ্যই যেই অণু, পরমাণু বা আয়ন, এগুলোর মধ্যে যে আমরা বিক্রিয়াগুলো ঘটাবো, সেই বিক্রিয়কগুলোকে অবশ্যই কিন্তু সক্রিয় অণু হইতে হবে, তা না ছাড়া এই বিক্রিয়াটা পসিবল না। কেননা যদি সক্রিয় অণু না হয় তাদের সক্রিয়ণ শক্তি লাভ করবে না। সক্রিয়ণ শক্তি যদি লাভ না করে তাহলে তাদের গড় শক্তিটাকে কিন্তু এক্সিড করবে না। গড় শক্তি যদি পান না হয় তারা কিন্তু ওই স্টেবল অবস্থায় থাকবে, তারা বিক্রিয়াটা দিবে না। সাপোজ ধরে এটা একটা বিক্রিয়া, যে এর সাথে বিসি আমার একটা বিক্রিয়ক, এ একটা উৎপাদক, এটা বিক্রিয়া করবে। এখন এই দুইটা যদি সক্রিয় অণু হয় তাহলে কি হবে, এদের মধ্যে বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে এই বন্ধনটা ভাঙা শুরু করবে। কেননা এই যে এদের যে স্টেবিলিটিটা ছিল, স্টেবিলিটিটা কমে গেছে। অ্যান্ড এও কিন্তু একটা নিজে মানে আলাদা পরমাণু হিসেবে স্টেবল ছিল, বাট এরকে বেশি শক্তি দেওয়ার কারণে এ আনস্টেবল হয়েছে। সো এ চাবে যে একটা বন্ধন তৈরি করে, এবং এদেরকে যে শক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে বন্ধন ভেঙে দিবে। সো এই অবস্থায় কি হবে, যে একটা নতুন বন্ধন গড়তে শুরু করবে, যেটা কিনা এই বি এর সাথে, এবং বিসি এর এই বন্ধনটা কি হবে, ভাঙতে শুরু করবে। তো এই একটা বন্ধন গড়তিছে, আরেকটা বন্ধন ভাঙতিছে, এই অবস্থাটাকে বলা হয় মানে জটিল অবস্থা বলতে পারো, জটিল অবস্থায় বলা হয়, বা মানে মিডিল পয়েন্টটাকে, এটাকে একটা মিডিল পয়েন্ট বলা হয়। এগুলো বইয়ে অনেক বাংলা ওয়ার্ড টার্ম আছে, তোমরা দেখে নিও। তো এটার পরে কি হয়, এখান থেকে আমার এ আর বি একটা যৌগ উৎপন্ন হয় এবং সি আরেকটা যৌগ উৎপন্ন হয়। সো তোমরা এখান থেকে একটা বুঝতে পারছো যে সক্রিয় অণুগুলো কিভাবে কাজ করে। এবং এই ক্ষেত্রে তোমাদের দুইটা গ্রাফ দেখতে হবে। গ্রাফগুলি এরকম, প্রথমে একটা দেখাই, সেটা হচ্ছে কি, যে এটা যদি আমার বিক্রিয়া অক্ষ হয়, অ্যান্ড এটা যদি হয় আমার স্থিতিশক্তি। স্থিতিশক্তি বলতে যে স্টেবল শক্তিটার কথা আমি বলতেছিলাম। এখন চিন্তা করো, ফার্স্টে ধরো আমি যেই বিক্রিয়কটা দিচ্ছি, মানে এই যে এ প্লাস বিসি, এই পুরাটা, এই দুটো স্টেবল হওয়ার জন্য যে শক্তিটা লাগবে সেটা সাপোজ ধরো এই পয়েন্টে। তো এই স্টেবল থেকে এই পয়েন্ট পর্যন্ত ওরা হচ্ছে স্টেবল থাকতে পারবে। এবং সাপোজ ধরো আমার যে উৎপাদটা উৎপন্ন হবে সেটা শক্তিটা এই বিক্রিয়ক দুইটা শক্তির চেয়ে কম। তো ধরো উৎপাদটা এখানে এসে শেষ হইলো, তো এটা কি হবে, আমার এ বি প্লাস সি, আর এটা হবে এ প্লাস বিসি। এটা হলো আমার বিক্রিয়ক, এটা হলো আমার উৎপাদ। এখন বিষয়টা কেমন দেখো, যে এই বিক্রিয়কটা এই লেভেল পর্যন্ত স্টেবল থাকে, বাট এরপর আর স্টেবল থাকতে পারবে না। সো আমাদের যেহেতু সংজ্ঞাটাই কি বলা হয়েছে, যে পরিমাণ স্টেবল থাকে ওই থেকে সামান্য বেশি, বাট ওইটা অ্যাপ্রক্সিমেটলি একই জিনিসই ধরা যায়। তো দেখো যে এখান থেকে শুরু করে
এই পর্যন্ত একটা শক্তি আছে, কিন্তু এই যেহেতু এটা একটা শক্তির অক্ষ, সো এইখান থেকে শুরু করে এই যে এই পুরোটুকু কিন্তু একটা শক্তি, অ্যান্ড আলটিমেটলি এই শক্তিটাই হবে আমাদের সক্রিয়ণ শক্তি। কারণ হচ্ছে যে বিক্রিয়কের এই স্টেবল অংশটাকে অতিক্রম করার জন্য যেটুকু শক্তি দরকার, তো এখান থেকে এই পর্যন্ত একটা শক্তি, সেটাই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কিন্তু এই জায়গা থেকে এই পুরোটা কখনোই না, তোমরা সবসময় খেয়াল রাখবা। সো যখনই আমার কোনো একটা গ্রাফ দিবে, তোমরা নর্মাল কেসে যখনই বের করতে দিবে যে গ্রাফ থেকে সক্রিয়ণ শক্তি কতটুকু দেখাও, তুমি নর্মালি কি করবা, বিক্রিয়ক অক্ষ যেখানে বিক্রিয়কের শক্তিটা শুরু হয় সেখান থেকে একদম টপ পয়েন্ট যেখানে যে শেষ হয় ওই পর্যন্ত একটা লম্বা লাইন টেনে দিবা, তো ওইটুকুই হবে তোমার সক্রিয়ণ শক্তি। অ্যান্ড এই যে এই পার্টটুকু দেখো, এই যে এই পার্টটুকু হচ্ছে আমার বিক্রিয়ার শক্তি। তোমরা যে বিক্রিয়ার এনথালপি বের করো, এটা হচ্ছে ওই যে আমার ওই ডেল্টা ই বা ডেল্টা ই যেটাই বলো না কেন, সেটা কিন্তু এই পার্টটুকু। কারণ এই যে বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে শক্তির যে পার্থক্য, সেটা কিন্তু আমার এই ডেল্টা ই, এবং এই পার্টটুকু হচ্ছে আমার ই এ। অ্যান্ড যদি এরকম হতো যে বিক্রিয়কের শক্তিটাই কম, উৎপাদের শক্তিটা বেশি, তাহলে কেমন হয়? তখন হচ্ছে জাস্ট এই যে এটা ধরো উৎপাদের শক্তিটা বেশি, তো এইটুকু কি হবে? এইটুকু হবে হচ্ছে আমার ডেল্টা ই অথবা ডেল্টা এইচ, কিন্তু এটা কিন্তু অবশ্যই ওই বিক্রিয়ক থেকেই হবে। এখন এই সক্রিয়ণ শক্তি পড়ানোর ফলে সুবিধাটা কি হলো, সেটা হচ্ছে যে সক্রিয়ণ শক্তি এটা কিন্তু বিক্রিয়ার হারকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে দেখো, যে আমার বিক্রিয়ার হার বলতে কি বোঝায়, যে একটা নির্দিষ্ট সময়ে কতটুকু মানে উৎপাদ বা বিক্রিয়ক কতটুকু ভাঙে বা কতটুকু উৎপাদ উৎপন্ন হয়। এখন উৎপাদ উৎপন্ন হওয়া বা বিক্রিয়ক ভাঙার জন্য কিন্তু কম্পালসরি একটা পার্ট আছে, কম্পালসরি পার্টটা হচ্ছে আমার ইএ অর্থাৎ সক্রিয়ণ শক্তি, এটা ছাড়া কিন্তু পসিবল না। তো সক্রিয়ণ শক্তি যদি আমার বেশি হয়, তাহলে কি আমার শক্তি বেশি হবে, শক্তি বেশি হলে কি হবে, অনেক বেশি শক্তি দিতে হবে, এবং যার কারণে আমার বিক্রিয়াটা ঘটতে টাইম লাগবে। কিন্তু যদি সক্রিয়ণ শক্তিটা কম হয়, সক্রিয়ণ শক্তিটা যদি আমার লেস হয়, সেক্ষেত্রে কি হবে, আমার উৎপাদটা কিন্তু সহজেই উৎপন্ন হবে, কারণ আমার বেশি শক্তি দিতে হচ্ছে না, এই যে এইটুকুর মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে। যার কারণে বলা হয় যে সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার হার এই দুইটা অনেকটা ব্যস্তানুপাতিকের মতো, যে সক্রিয়ণ শক্তিটা যদি আমার বেশি হয় তাহলে বিক্রিয়ার হারটা আমার কম হয়, এবং সক্রিয়ণ শক্তিটা যদি কম হয় তাহলে আমার বিক্রিয়ার হারটা বেশি হয়। এবং আমি যেহেতু তোমাদেরকে নিয়ামকগুলো পড়াচ্ছিলাম, নিয়ামকগুলোর মধ্যে একটা ছিল আমার প্রভাবক, তো প্রভাবক সম্পর্কে ডিটেলস আলোচনা বইয়ে আছে, কারণ এর অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো মানে বিষয় আছে, অনেকগুলো উদাহরণ তোমাকে জানতে হবে এমসিকিউ এর জন্য। কিন্তু প্রভাবকের আসল কাজটা কি? প্রভাবক আসল কাজটা হলো, সে হচ্ছে একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে কমায় দেয়, সক্রিয়ণ শক্তিটাকেও কমায় দিয়ে বিক্রিয়া ঘটার একটা নতুন পাথ তৈরি করবে। আর এই জায়গায় যে গ্রাফটা দেখছো, ঘটনাটা একদম সেম হয় প্রভাবকের ক্ষেত্রে। তুমি যদি এই বিক্রিয়াতে প্রভাবক অ্যাপ্লাই করে, এবং সেটা কিন্তু অবশ্যই ধনাত্মক প্রভাবক, যে প্রভাবকটা আমার বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, সেক্ষেত্রে কি হবে, সে হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি যেটা পুরাটা ছিল সেটা থেকে কমায় এই লেভেলে নিয়ে আসবে। তার কারণে কি হবে, বিক্রিয়া ঘটার একটা আলাদা পাথ তৈরি হলো। দেখো এটা আগের পাথ ছিল, এবার একটা নতুন পাথ তৈরি হলো যেই দিক দিয়ে আমার বিক্রিয়াটা ঘটতেছে, এবং এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি কম হওয়ার কারণে বিক্রিয়ার হারটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু দেখো এটাতে কিন্তু বিক্রিয়ার উপর কোনো প্রভাব নেই, বিক্রিয়া এ প্লাস বিসি থেকে এ বি প্লাস সি হবে। এর জন্য বলা হয় যে প্রভাবক কিন্তু লাস্টে যায় ওর কোনো পরিবর্তন নাই, কারণ ও এদের সাথে বিক্রিয়াই করে না, এই শুধু এমন একটা অবস্থা তৈরি করবে যাতে এদের সক্রিয়ণ শক্তিটা কমে যায়। এবং যদি ঋণাত্মক প্রভাবক দাও, তো ঋণাত্মক প্রভাবকটা কি করবে, এই সক্রিয়ণ শক্তিটাকে সে বাড়ায় দিবে। বাড়ায় দেওয়ার ফলে কি হবে, বিক্রিয়ার হার আরও মানে কমে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা হতে আরও বেশি সময়ের দরকার হবে। এবং তোমরা বইয়ে পড়লে আরও দেখবা যে প্রভাবক সাম্যাবস্থার মধ্যে কোনো চেঞ্জ আনে না, বা গঠন ভর এদের বিক্রিয়া শেষেও অপরিবর্তিত থাকে। এখন তোমাদের বিজ্ঞানী আর্হেনিয়াস তিনি কি করেছিলেন, তিনি হচ্ছেন এই যে সংঘর্ষ তত্ত্বের যে তিনটা শর্ত, সে তিনটা শর্তকে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করছিল। তো অ্যানালাইসিস করার পর সে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা কে, সেটা সমান একটা ইকুয়েশন ডিরাইভ করছিলেন। যে ইকুয়েশনটা কীরকম, ইকুয়েশনটা হলো কে সমান পি জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এটা হচ্ছে এই তিনটা গুণফল আকারে আছে। তো তিনি হচ্ছেন যে এই তিনটা শর্তকে মেনটেন করে একটা মানে ইকুয়েশন ম্যাথমেটিক্যালি ডিরাইভ করেছিলেন। তো ডিরাইভেশনের ক্ষেত্রে যেই জেডটা, সেটা হচ্ছে তোমার এই সংঘর্ষকে মেনটেন করে, মানে এই যে এই সংঘর্ষের এই শর্তের উপর থেকে তিনি এই জেডটাকে এনেছিলেন। জেডটার মানে নাম দেওয়া হয়েছে যে সংঘর্ষের হার। তারপর যে পিটা, সেই পিটা তিনি এনেছিলেন
এই যে আমাদের স্টেরিক বাধা যে নির্দিষ্ট দিক বিন্যাস এটা থেকে, তো নির্দিষ্ট দিক বিন্যাস বা স্টেরিক বাধা, স্টেরিকটাই কিন্তু আসলে নির্দিষ্ট দিক বিন্যাস, বা বাধা বলতে বোঝাচ্ছে যে দিক থেকে করা উচিত ছিল ওই দিক থেকে কি করতেছে না এরকম। আর লাস্টে এই যে এই আইটেমটা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তিনি সক্রিয়ণ শক্তি বা এই যে ন্যূনতম শক্তির যেই কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা থেকে এনেছেন, এবং সেই কনসেপ্ট এটা যেহেতু সক্রিয়ণ শক্তির কনসেপ্ট থেকে এবং এনেছেন, এবং এই যে এই পুরো টার্মটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, এবং এটা ম্যাথমেটিক্যালি ট্রু হয়, তোমরা বিশ্বাস করো আমার উপর। সেটা হচ্ছে যে এটাকে বলা হয় সক্রিয় শক্তি প্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। কি যে এই পুরো টার্মটা থেকে এটাকে আমি যদি ক্যালকুলেট করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার পুরো বিক্রিয়ায় যতগুলো অণু ছিল সেই অণুগুলো নিচে থাকবে মোট অণু, আর উপরে থাকবে যে কয়টা অণু সক্রিয় অণু। আর সক্রিয় অণু বলতে আমরা কি বুঝাই? সক্রিয় অণু বলতে বোঝাই যে সকল অণু সক্রিয়ণ শক্তি লাভ করছে। তো নিচে হবে মোট অণু এবং উপরে হবে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণু। তো পুরো আইটেমটাকে বলা হয় যে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত মোট অণুর ভগ্নাংশ। এখন যদি আমরা এই আরহেনিয়াসের এই ইকুয়েশন যেটা এটা দুই পাশে লন নেই বা এলএন নেই, ln pz প্লাস ln e⁻⁻rt। এখন এই পিজেডটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে, দুটো গুণফলকে আলাদা নাম দেওয়া হয়েছে আরহেনিয়াস ফ্যাক্টর। তোমরা লিখে নাও আরহেনিয়াস ফ্যাক্টর। তো এখানতে পাবো ln k সমান ln a, এখন ই আর লন তো ভ্যানিশ হয়ে যাবে, সো মাইনাস e⁻rt। তো এইটা হলো আমার একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা যে নিয়ামকগুলো আলোচনা করতেছিলাম সেটার ক্ষেত্রে তাপের উপর কি কাজটা করে সেটা দেখাবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান, এটা একটা বিক্রিয়ার ক্ষেত্রে কনস্ট্যান্ট, অ্যান্ড টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হয়। সো এইটার সাথে এটা নির্ভর করে যে হার ধ্রুবক বা বিক্রিয়ার হার যেটাই বলো, হার ধ্রুবকটা কিন্তু এক ধরনের বিক্রিয়ার হার, এটা শুধুমাত্র 1 মোল পার লিটার ঘনমাত্রার ক্ষেত্রে কাজ করে। তো হার ধ্রুবকটা এটার উপর কিভাবে কাজ করবে, মানে তাপমাত্রার উপর এটা কেমন চেঞ্জ হয় সেটার একটা ইকুয়েশন হলো এইটা। তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে উভয় পক্ষকে 2.303 দিয়ে ভাগ করব। তো 2.303 দিয়ে এটা ভাগ করার উদ্দেশ্য হইল কি, আমরা ln থেকে এটাকে লগে কনভার্ট করব। তো তোমরা যারা জানো না কীভাবে কনভার্ট করতে হয় তারা হয়তো বা এইটার মাধ্যমে বুঝতে পারছো যে কি, যে 2.303 log k সমান ln k। তো এখান থেকে আমরা কি পাইলাম RT। তো এটাও কিন্তু আমার হার ধ্রুবক বা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি প্রভাবটা থাকে সেটা এই ইকুয়েশন দ্বারাও কিন্তু আমরা জানতে পারবো। তো এখান থেকে কিছু জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে এখন তোমরা খেয়াল করে এই দুইটা ইকুয়েশন আমি কি বলছিলাম আবার বলতেছি, যে তাপমাত্রা পরিবর্তন হইলে হার ধ্রুবক বা বিক্রিয়ার হার কি পরিমাণে পরিবর্তন হয় সেটা আমরা এখান থেকে পাবো। তো যদি আমার দুইটা হার মানে তাপমাত্রা T1 আর T2 বিবেচনা করি আমি, যে দুইটা আলাদা আলাদা তাপমাত্রা, তাহলে কিন্তু এই দুইটা আলাদা আলাদা তাপমাত্রার জন্য কি হবে, বিক্রিয়ার হার ধ্রুবকটাও চেঞ্জ হবে, যেটা হবে K1 and K2। তো আমি যদি ফার্স্টে লিখি ln K1 সমান ln A, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট একটা বিক্রিয়ার জন্য, EA এটাও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, কারণ এটা একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য এগুলো সবগুলো ধ্রুবক হয়। জাস্ট আমার T1 হবে ln K2 সমান ln A মাইনাস E⁻RT2। এখন আমি কি করব, 2 থেকে 1 বিয়োগ করব। তো 2 থেকে 1 বিয়োগ করলে কি হয় দেখো, যে এটার থেকে এটা বিয়োগ করবে, এটা আর এটা কিন্তু ক্যান্সেলড আউট হয়ে যাবে। সো আমার থাকবে ln K2/K1, কেননা আমার যদি লগে বিয়োগ করি তাহলে কিন্তু ওটা ভাগ হয়ে যায়। তো K2/K1 ডিভাইডেড বাই মাইনাস EA/RT2 প্লাস EA/RT1। তো এখান থেকে আমি লিখতে পারি EA/R 1/T1
মাইনাস 1/t2। তো এটা কিন্তু আমার একটা ইকুয়েশন হইতে পারে। এবং এই ইকুয়েশনের মাধ্যমে একটা জিনিস তোমাদের বলে রাখি, যে তোমাকে দুইটা আলাদা আলাদা টেম্পারেচার বলে দিল, যে দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে একটার হার ধ্রুবক দেওয়া আছে, একটা বের করতে বলবে, তোমরা এই ইকুয়েশনের মাধ্যমে সেটা সলভ করতে পারবা। এবং যদি কখনো তোমাকে তিনটাও থাকে, তিনটা বলতে কি, যে K1 দিছে, K2 দিছে, K3 দিছে, এবং T1 T2 T3 এই তিনটা নিয়ে কাজ আছে, তখন তুমি কি করবা, একবার এটা অ্যাপ্লাই করে যে কোনো একটা K2 বের করবা, ওই K2টা আবার এই ln K3/K2 তে অ্যাপ্লাই করবা, তাহলে তুমি T3 পেয়ে যাবে। তোমরা এগুলো অঙ্ক ট্রাই করলে পারবা, এবং খুব সহজ সহজ অঙ্ক, আমি ওর জন্য করাচ্ছি না। এবং বিজ্ঞানী আর্হেনিয়াস প্রমাণ করছিলেন যে যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে, অর্থাৎ T1 and T2 এর মধ্যে যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন থাকে, তাহলে কি হয়, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কিন্তু বিক্রিয়ার হারটা দ্বিগুণ হয়ে যায়, এবং এটা তিনি প্রমাণ করে দেখাইছেন। এখন তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, যে 300 কেলভিন তাপমাত্রায় কোনো একটা বিক্রিয়া 50 কিলো জুল সক্রিয়ণ শক্তি লাভ করছে। এখন আমাকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এই জিনিসটা বের করতে বলছে, যে সক্রিয়ণ শক্তিপ্রাপ্ত অণুর মোট ভগ্নাংশ কত। তো ভগ্নাংশটা আমরা কীভাবে বের করবো, আমরা যেহেতু কিছুক্ষণ আগেই জানছি যে EA/RT, তো EA মাইনাস 50,000, কারণ আমি আর এর মানটা নিচ্ছি 8.314, যেটা কিনা জুল, সো উপরে জুল থাকতে হবে, ইন্টু 300। তোমরা যদি এটা ক্যালকুলেট করো তাহলে একটা মান পাবা, সেই মানটা হবে 10⁻10 উপরে 19। এই মানটা দ্বারা কি বোঝাচ্ছে, যে দেখো যে বিক্রিয়ায় এতগুলো অণু ছিল, এতগুলো অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করছিল, অণু, পরমাণু বা আয়ন যেটা বলো, তার মধ্যে 19টা অণু এমন যারা এই বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি লাভ করতে পারে। এখন তোমাদের আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যদি আমার এই 300 না হয় 310 কেলভিন হইতো, 310 কেলভিন মানে কি 10 কেলভিন তাপমাত্রা পরিবর্তন, অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন। তোমরা যদি এটা করে এই জায়গায় 310 বসায় ক্যালকুলেশন করো, তাহলে দেখবা যে 38/10⁻10 আছে। তো দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কি, যে আমার বিক্রিয়ার হার কিন্তু 2 গুণ বেড়ে গেল। এখন তোমরা খেয়াল করো যে এই দুইটা ইকুয়েশনকে আমি গ্রাফে প্লট করব। গ্রাফে প্লট করার ক্ষেত্রে আমার কিন্তু দেখো চেঞ্জিং ভেরিয়েবল কি, চেঞ্জিং ভেরিয়েবল কে, চেঞ্জিং ভেরিয়েবল টি। তো নর্মাল কেসে আমরা কি করি, চেঞ্জেল ভেরিয়েবলগুলোকে আমরা একটাকে এক্স অ্যাক্সিসে, একটা ওয়াই অ্যাক্সিসে প্লট করি। তো এবার আমরা একটা ট্রিক খাটাবো। ট্রিকটা হলো এরকম, যে আমি ডাইরেক্ট চেঞ্জিং ভেরিয়েবলটাকে প্লট করব না, আমি চেঞ্জিং ভেরিয়েবলে একটা মানকে প্লট করব। যেমন এই ক্ষেত্রে আমি এই অ্যাক্সিসে টিকে প্লট করব না, আমি এখানে 1/t-কে প্লট করব। অ্যান্ড এই অ্যাক্সিসে আমি ln কে প্লট করব, নট কে। সো এটাতে আমার সুবিধা কি হচ্ছে, দেখো যে এই জায়গায় আমার একটা ln কে আসলো, এটা হচ্ছে y সমান, এটা হচ্ছে c মাইনাস এই জিনিসটা কি, দেখো যে 1/t টা কিন্তু আমি ডাইরেক্ট প্লট করছি। তো এটাকে আমি একটা উপরে ঘরে নাই, কিন্তু টিটা যদি আমার এখানে শুধু টি প্লট করতাম তাহলে কিন্তু আমার একটা কার্ভেচারের মতো আসতো, বাট এখানে যদি 1/t প্লট করছি, সো আমার এই পুরো আইটেমটাকে আমি এক্স ধরতে পারবো। তো হচ্ছে, আর এই যে এই পার্টটা মাইনাস EA/R, এই পার্টটাকে আমি বলবো mx। তো দেখো y = c + mx, এই গ্রাফটা তোমরা সবাই কিন্তু চেনো। তো এক্ষেত্রে আমি কি করব, এই গ্রাফগুলোকে এই জায়গায় প্লট করব, এবং এমটা কিন্তু একটা নেগেটিভ মান। সো নেগেটিভ মান হওয়ার কারণে কিন্তু আমার গ্রাফটা হবে এরকম। সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। এবং আমার যেহেতু এটা ঢাল m সমান কী হবে, মাইনাস EA/R। এখন যদি তোমাকে ইনকেস বলে দেওয়া হয় যে একটা এরকম একটা কার্ভে, যেই কার্ভে 1/t এক্স অ্যাক্সিসে এবং ln কে ওয়াই অ্যাক্সিসে প্লট করা হয়েছে, সেই কার্ভের ঢালটা হলো এত, একটা মান সাপোজ দিয়ে দিল, তো মান দিয়ে তোমাকে বললো সক্রিয়ণ শক্তি কত। সেক্ষেত্রে কিন্তু তুমি মানটা সমান ডাইরেক্ট এই জিনিসটা লিখে দিতে পারবে, সেখান থেকে আর এর মান তুমি জানো, এবং আর এর মান কিন্তু অবশ্যই কত, 8.314 জুল, কারণ আমার এখানে সব শক্তি নেই কাজ, শক্তির একক কিন্তু জুল। তো সেখান থেকে তুমি এটা কিন্তু অনেক ইজিলি বের করতে পারবে। এবং যদি আমি এখানে ln প্লট না করে লগ প্লট করি, তো লগ প্লট করলে কি হবে, জাস্ট আমার এই কার্ভটা একটু ঢালু কম হবে, এটা বেশি ঢালু ছিল, এটা কম ঢালু হবে, এবং সেক্ষেত্রে আমার ঢালটা সেটা হচ্ছে 2.303R। ঠিক আছে, আমরা এখন হচ্ছে নতুন একটা জিনিস শিখি, সেটা হচ্ছে CFC এর সংকেত নির্ণয়। তো CFC এর সংকেতের ক্ষেত্রে তোমার বলে দেয় যে CFC এর পর একটা নাম্বার দিবে, যেটা সাপোজ ধর 114 হইলো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা সহজ নিয়ম হচ্ছে যে নাম্বারটা দিবে ওটার সাথে 90 যোগ করবা, যে 114 + 90, এটা যোগ করলে হচ্ছে 204। আর CFC এর সাথে আরেকটা নাম্বার রাখবে, সেটা হচ্ছে CHF। তো CHF মানে কি আসলে, যে CHF মানে এগুলো হচ্ছে এটার নাম্বার। তো কীরকম,
যে কার্বন থাকবে 2টা, হাইড্রোজেন থাকবে 0 আর ফ্লোরিন থাকবে 4টা। তো সংকেতটা আমার কেমন হচ্ছে, 2টা কার্বন তার সাথে 4টা, যেহেতু হাইড্রোজেন নাই তো 4টা ফ্লোরিন। অ্যান্ড আমরা কি জানি CFC এর ফুল ফর্ম কি, ক্লোরোফ্লোরোকার্বন। তো ফ্লোরো আছে, এখন আমার শুধু ক্লোরোটা লাগবে, তো আমরা ক্লোরো জিনিসগুলো বাকি জায়গায় অ্যাড করে দিব। এখন তোমাকে যদি নর্মাল সংকেত লিখতে পারো তাহলে লিখতে পারো C2H4Cl2, কিন্তু যদি তোমাকে বলে গাঠনিক সংকেত লেখো তখন তোমরা চেষ্টা করবা কি যে একটা সিমেট্রি বজায় রাখা। সিমেট্রি মানে কি, এই যে দেখো যে এই পার্টটা দেখতে যেরকম এই পার্টটা ওইরকম, তাহলে জিনিসটা একটু সুন্দর হয় আর কি। আচ্ছা, এইটা তারপর হচ্ছে এখন আমরা সরাসরি সাম্য অবস্থা পার্টটাতে চলে যাব। তো সাম্য অবস্থার জন্য ফার্স্টে একটা কনসেপ্ট বুঝতে হবে, সাম্য অবস্থা কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমরা যে সাম্য অবস্থা নিয়ে ডিল করি এটা আসলে রেট অফ রিয়াকশনটার সাম্য অবস্থা বোঝায়, এটা নট রেট অফ কনসেন্ট্রেশনের সাম্য অবস্থাটা বোঝায় না। অর্থাৎ যে তুমি যে সাম্য অবস্থাটা চিন্তা করবা, সাপোজ ধরো A+B একটা উভমুখী বিক্রিয়া যেখানে C+D উৎপন্ন হয়, এটা যদি এখন আমার সাম্য অবস্থায় থাকে মানে স্টেবল থাকে, তো এই অবস্থাটা কি হবে যে এই রেটটা যে রেট অফ ফরওয়ার্ড অ্যান্ড রেট অফ ব্যাকওয়ার্ড ট্যাক হয়, কিন্তু A আর B এর ঘনমাত্রার যোগফল আর C আর D এর ঘনমাত্রার যোগফলটা কিন্তু কখনো এক হয় না। মানে এক হওয়াটা কম্পালসরি না, এক হইতেও পারে, বাট ওটার সাথে সাম্য অবস্থার আমার কোনো স্বাদ নাই। মানে সাম্য অবস্থাটা অ্যাকচুয়ালি ডিল করে হচ্ছে রেট অফ রিয়াকশনের সাথে, এটা কনসেন্ট্রেশনের সাথে কিন্তু ডিল করে না। এটা নিয়ে একটু ভ্রান্ত ধারণা আছে, এই টাইপের ধারণা যাতে আমাদের না থাকে। আচ্ছা, তারপর আসি সাম্য। তোমরা যেহেতু এই 4th চ্যাপ্টার পড়তেছো তো সবাই পড়ে আসছো, এখন পড়ে আসার ফলে একটা কিছু জিনিস জানো, সেখানে সবাই জানো যে এখানে সাম্য ধ্রুবক নিয়ে আমরা ডিল করব। তো সাম্য ধ্রুবক নিয়ে যখন ডিল করব তো তখন আমরা কিছু নির্ভরশীলতা দেখে নিই যে সাম্য ধ্রুবক হচ্ছে কনসেন্ট্রেশন অ্যান্ড প্রেশার, এই দুইটার উপর ডিল করে না। কেমনে ডিল করে না, যে তোমরা একটা সাম্য ধ্রুবক কেমন হয় সেটা জানো। সাপোজ ধরো KP সমান এরকম হইলো যে একটা xp1 xp2 প্লাস গুণ টু xp3, ঠিক আছে। তো এটা কি হয়, যদি তুমি প্রেশার কম বাড়া করো, মানে সাপোজ ধর xp1 এর প্রেশার তুমি, এটা যেহেতু আংশিক চাপ সো একটা যে কোনো উপাদানের মানে চাপ, তো যেহেতু এইটা তুমি যদি এটা নিয়ে ডিল করো যে এটার প্রেশার কম বাড়া করবা, তখন কি হবে যে এইটা চেঞ্জ না হয়ে এই দুইটা হচ্ছে, যদি এটা তুমি বাড়াও তাহলে এই দুইটা বেড়ে যাবে, এই দুইটা গুণফলটা ওই অনুপাতে বেড়ে যাবে যাতে কেপিটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এই কনসেন্ট্রেশন অ্যান্ড প্রেশার এই দুইটা জিনিস কিন্তু মানে এই দুইটা জিনিসের উপর কেপি বা কেসি যে যাই বলো না কেন সাম্য ধ্রুবক মানে জিনিসগুলো নির্ভর করে না, কেননা এগুলো যদি চেঞ্জ করো তো এটার কারণে এগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট এই দুইটা ফিক্স থাকে। বাট টেম্পারেচার এমন একটা জিনিস যে টেম্পারেচারের কারণে তোমার কেসি বা কেপি এই দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হয়। অ্যান্ড চেঞ্জগুলো কেমন হয়, এটা হচ্ছে তোমাদের বইয়ে দুইটা সূত্র দেওয়া আছে, যে দুইটা সূত্রে তোমার অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা তোমাকে বলে দেওয়া হয়নি। তো এই দুইটা সূত্রের কাজ কি, এই দুইটা সূত্র তোমার হচ্ছে তোমরা মুখস্থ করবা, মুখস্থ করে এই রিলেটেড যেগুলো অঙ্ক আছে বইয়ে সেগুলো করবা। এই অঙ্কগুলো করার জন্য বোঝার দরকার নাই থিওরি, এখানে হচ্ছে তোমার মানগুলো যদি তুমি শুধু জানো যে মানগুলো কি কি, যেমন ডেল্টা এস কত, ডেল্টা এস কত, টি কত, জি কত, এই মানগুলো যদি জানো তাহলে তোমরা এই অঙ্কগুলো, এটা অঙ্ক বা এই অঙ্ক, এই রিলেটেড যেগুলো মুক্ত শক্তির অঙ্ক দিবে, এই ডেল জি হচ্ছে কি মুক্ত শক্তির পরিবর্তন, তো মুক্ত শক্তির রিলেটেড যেই অঙ্কগুলো দিবে সেই অঙ্কগুলো তোমরা ইজিলি করতে পারবা, যার কারণে আমি এটা দেখাচ্ছি না। তো এখানে একটা বিষয় হলো কি যে তোমার এই দুইটা থেকে একটা জিনিস আমি লিখতে পারি, যেহেতু এটাও ডেল জি এটাও ডেল জি, সো এই পার্ট আর এই পার্ট সমান, এই দুই পার্ট সমান লিখলে লেখা যায় RT ln KP সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এখন এই RT প্লাস এ মাইনাস এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই সবগুলোকে, তাহলে কি হবে যে এই যে RT মাইনাস কেটে যাবে এখান থেকে, এখানে হচ্ছে একটা নতুন মাইনাস RT এর উদ্ভব হবে, এবং এখানে কি হবে প্লাস হয়ে হবে RT, ঠিক আছে। তো এখানে এই যে টি কেটে গেল, তো তোমরা খেয়াল করো যে এটা একটা কনস্ট্যান্ট মান ডেল্টা এস, এন্ট্রপি অ্যান্ড আর চেঞ্জ হবে না, অ্যান্ড এটাও চেঞ্জ হবে না, আরও চেঞ্জ হবে না, বাট এই যে টি অ্যান্ড ln KP এই দুটো কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যান্ড তোমরা খেয়াল করো আরহেনিয়াসের যেই ইকুয়েশনটা দেখাইছিলাম, এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন কিন্তু দেখতে অনেকটা একই রকম। ওখানে কি ছিল, আমার ডেল্টা ই ছিল, এখানে আমার আসছে হচ্ছে ডেল্টা এইচ। সো আমরা আরহেনিয়াসের যেই টাইপের গ্রাফ দেখছিলাম এই ক্ষেত্রেও কিন্তু ওই রকমই গ্রাফ থাকবে, যে তোমার একটা y = mx + c এর গ্রাফ হবে, যেখানে এক্সটা কি, এই যে আমার 1/t, 1/tটা হবে এখানে x। তো এই বরাবর তোমরা কি প্লট করবা, 1/t প্লট করবা, অ্যান্ড এই বরাবর কি প্লট করবা, এই বরাবর প্লট করবা ln KP, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস হইলো কি যে তোমাদের এখানেও ওই রকমই দিবে যে ঢাল সমান এত, ডেল্টা এইচ কত। তো তোমরা কি করবা, এখানে ঢাল কত মাইনাস ডেল্টা এইচ বাই আর, তো এটা হচ্ছে তোমার ঢাল, এই ঢাল সমান লিখে দিবা
যে মানটা সেখান থেকে তুমি ডেল্টা এইচ কিন্তু বের করতে পারবা। তো এই রকমের অঙ্ক তোমাদের দেখানোর আমি কোনো রকম প্রয়োজনীয়তা দেখতেছি না। অ্যান্ড লাস্ট হলো ক্যাটালিস্ট কি প্রভাবকের কাজ কি আমি মনে হয় আগে বলছি যে প্রভাবকের কাজ হলো যে ও তোমার গতিকে বৃদ্ধি করবে বা হ্রাস করবে, কিন্তু ও তোমার সাম্য অবস্থাকে কোনো পরিবর্তন করবে না। কারণ দেখো যদি তোমার এই ফরওয়ার্ড বিক্রিয়াটা মানে বেশি জোরে যায় তো ব্যাকওয়ার্ড বিক্রিয়াটা অনেক তাড়াতাড়ি হবে। তো এই কারণে হচ্ছে তোমার এটা জাস্ট বিক্রিয়াকে দ্রুত করবে, বাট এটা তোমার সাম্য অবস্থার মধ্যে কোনো চেঞ্জ আনবে না। কারণ এটা যদি বেশি হয় এটাও কিন্তু বেশি হবে। সো তোমরা বুঝতে পারতেছো যে এইটুকু। এখন যেহেতু সাম্য ধ্রুবক নিয়ে কথাবার্তা, তো সাম্য ধ্রুবকে আরও কিছু ক্যারেক্টারিস্টিক জানবো, যার আগে আমি সাম্য ধ্রুবক নিয়ে জাস্ট একটা নর্মাল ব্রিফ দিব। নর্মাল ব্রিফটা হলো এরকম, আমি তোমাদেরকে ভরক্রিয়া সূত্র পড়াইছি, ভরক্রিয়া সূত্রের ডেরিভেশন দেখাইছি। সো ওই আমি যে এখানে একটা বিক্রিয়া লিখছিলাম এ বি প্লাস সিডি, সেখানে যদি আমি ওই যে এ তারপর স্মল বি স্মল সি স্মল ডি এগুলো দিই, তাহলে আমার কীরকম হয় জিনিসটা, আমার জিনিসটা এরকম হবে যে আউটপুট ঘনমাত্রা, তার উপর ওই মূল সংখ্যাগুলো পাওয়ার আকারে, আর ইনপুট ঘনমাত্রা তার উপর মূল সংখ্যাগুলো পাওয়ার আকারে। এগুলো সব কিছু তোমরা জানো, সো তোমাদের এগুলো জানাইতে হচ্ছে না আমার। তো এই ক্ষেত্রে দেখো এখানে ফার্স্ট এই জিনিসটা দেখে এখন আমরা এখানে যাই যে আমি এখানে কি লিখছি 0 অথবা ইনফিনিটি তারপর একটা ক্রস দিছি। এটা মানে আসলে বুঝাইছি যে তোমার যে কেসি অথবা কেপি এই মানগুলো কিন্তু কখনোই 0 অথবা ইনফিনিটি হওয়া পসিবল না। তো কেন পসিবল না সেক্ষেত্রে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে এটা সাপোজ একটা এ বি, এই যে আমার উভমুখী বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দেখো যে এই পরিমাণ আগাচ্ছে তারও কিছু পরিমাণ পিছাচ্ছে। তো যেহেতু এখানে দুইটা রিয়াকশন একই সাথে আছে, সো একটা রিয়াকশন এদিকে হচ্ছে আরেকটা রিয়াকশন এদিকে হচ্ছে। যদি একটা একমুখী বিক্রিয়া হতো তাহলে এমন হইতে পারতো যে এ আর বি সবগুলো যা আসছিল পাত্রে যতটুকু এ আর বি ছিল সবগুলো বিক্রিয়া করে সি আর ডি হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে সেটা পসিবল না। কারণ এ আর বি হচ্ছে এবং সি আর ডি আবার সেটা মিলেও এ আর বি হচ্ছে। সো পাত্রে সবসময় কিন্তু এ বি সি ডি চারটা জিনিসই থেকে যাচ্ছে। সো এই চারটার কোনোটার মানই কিন্তু 0 হওয়া পসিবল না, অর্থাৎ ঘনমাত্রা কোনোটারই 0 হওয়া পসিবল না। ইনকেস যদি 0 হইতো তাহলে কি হইতো, উপরে 0 হয়ে এই মানটা 0 হয়ে যেত, অ্যান্ড যদি বিক্রিয়কগুলো 0 হইতো তাহলে নিচে 0 হয়ে এই মানটা ইনফিনিটি হয়ে যেত। কিন্তু আসলে যেহেতু উভমুখী বিক্রিয়া কখনোই শেষ হয় না, এই কারণে আমার এই যে এই কেসি অথবা কেপি এর মানটাই কখনো কিন্তু 0 অথবা ইনফিনিটি হওয়া পসিবল না। নেক্সট হচ্ছে একটা জিনিস, এটা এমসিকিউতে লাগবে তোমাদের, মনে করো একটা বিক্রিয়া দিয়ে বলবে যে ওটার কেসি বা কেপি কত। তো সেক্ষেত্রে তোমরা একটা শর্ট নিয়মে একদম থাম্ব রুল, যেটা ওই থাম্ব রুলে একটা বের করতে পারো, সেটা হচ্ছে কি যে তোমরা যে একক যদি কেসি হয় তো কেসি কি নিয়ে ডিল করে, কেসি ডিল করে কনসেন্ট্রেশন নিয়ে, তো ওইটা অবশ্যই কী হবে মোল পার লিটার। অ্যান্ড কেপি ডিল করে হচ্ছে এটিএম নিয়ে বা কিলো প্যাসকেল নিয়ে। তো এগুলো চাপের একক এবং এটা হচ্ছে কনসেন্ট্রেশনের একক। তো এগুলো নিয়ে এরা ডিল করে এবং এটার উপর কী করবে, এর উপর হচ্ছে ডেল্টা এন দিয়ে দিবা। এগুলো তোমাদেরকে সাইরা পড়ানোর কথা আমি আরেকবার বলতেছি। তো ডেল্টা এন দিয়ে দিবা। অ্যান্ড ডেল্টা এনটা কি, আসলে ডেল্টা এনের পরিচয় হইল গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় উৎপাদ মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক। সবাই খেয়াল রাখবা এনগুলো কিন্তু অবশ্যই গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। গ্যাসীয় উৎপাদে এন গ্যাসীয় উৎপাদ মাইনাস এন গ্যাসীয় বিক্রিয়ক, এগুলো আমি নিচে হবে, ঠিক আছে। তো এগুলোর মূল সংখ্যার যোগফল থেকে এইটার যোগফল বিয়োগ করলে তোমরা ডেল্টা এন পাবে, ডেল্টা এনটা ওখানে বসা দিবা। অ্যান্ড তোমাদের যখন কোনো বিক্রিয়া দিবে তো ওখানে তোমার স্টেটটা উল্লেখ করে দিবে যে এই যে এটা গ্যাস। অ্যান্ড যদি ইনকেস দেখো যে স্টেট উল্লেখ করে নাই, সেই ক্ষেত্রে কী করবা, সেই ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট সবগুলোকেই গ্যাস ধরে নিব। মনে থাকবে যে যদি ইনকেস আমাকে এখানের যে এগুলো এ বি সি ডি এগুলোর তোমার স্টেট দেয়নি, যে ভৌত অবস্থাটা কেমন সেটা দেয়নি, সেই ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট ও সবগুলোকে গ্যাস ধরে নিব। আচ্ছা, এই পর্যন্ত। লাস্টে হচ্ছে কে টু দি পাওয়ার 1/n। এটা দ্বারা আসলে কি বুঝাইছি, যে দেখো সাপোজ ধরো আমার একটা বিক্রিয়া আছে, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তো সেই ক্ষেত্রে আমার একটা কেসি বা কেপি আমি পাবো। তো এখন যদি আমি এই বিক্রিয়াটাকে 2 দিয়ে ভাগ করে দিই, যে হাফ ইন্টু প্লাস 3/2 H2 NH3, দেখো এই বিক্রিয়া কিন্তু সেম বিক্রিয়া, কিন্তু আমি লেখার ধরনে একটু পার্থক্য আনছি। এটাকে আমি মানে 1 মোল দিয়ে প্রকাশ করছি, এটাতে আমি হাফ মোল দিয়ে শুরু করছি। তো এইসব ক্ষেত্রে হয় কি যে এগুলোর কেপি এর মানটা চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড চেঞ্জটা কেমন হয়, তুমি যত দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে তার উপরে পাওয়ার আকারে নিচে চলে যায়। মানে তুমি যত দিয়ে ভাগ করবা, যেমন 2 দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে তোমার
নিচে লেখা হয়। এখানে 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ তুমি যদি n দিয়ে ভাগ করো তাহলে নতুন সম্য ধ্রুবকটা হবে k⁴ 1/n। মানে এখানে আমি 2 দিয়ে ভাগ করছি এটাকে, যার কারণে আমার kp⁴ 1/n অর্থাৎ 1/2, বা এটাকে লেখা যায় কি √kp। ঠিক আছে, নতুন সাম্য ধ্রুবকটা হবে এটা। অ্যান্ড লাস্ট এটা হচ্ছে যে k1 সমান 1/k। এটা মানে কি বোঝায়, যে আমি যদি এই বিক্রিয়াটাকে চিন্তা করি যে আমার নাইট্রোজেন থেকে হাইড্রোজেন অ্যামোনিয়া হইলো, সেই ক্ষেত্রে হয় কি যে আমি এবার লিখছি যে এই যে জাস্ট আমি এবার উল্টায় লিখছি। যখনই তুমি উল্টায় লিখবা এবং সেই ক্ষেত্রে তুমি সাম্য ধ্রুবক চিন্তা করবা, তখন সাম্য ধ্রুবকটা হবে আগে সাম্য ধ্রুবকের ইনভার্স। অর্থাৎ এটা মানে আগে সাপোজ ধরো কেপি ছিল, এখন সাম্য ধ্রুবক হবে 1/kp। তো এই জিনিসটা খুব বেশি উপকারিতা কীভাবে দেখো, যে ধরো তোমাকে একটা বিক্রিয়া দিছে, সাপোজ ধরো এই বিক্রিয়াটা দিছে, এই বিক্রিয়ায় তোমার ডাটাগুলো এমনভাবে দেওয়া আছে যে তুমি এই পাশ থেকে যদি তুমি মানে ডাটাগুলো হিসাব করো, তাহলে তোমার মানে কেপি বের করাটা অনেক ইজি হচ্ছে। বাট এই পাশ থেকে তোমার ডাটার মানে এত সাফিসিয়েন্সিটা এত কম যে তুমি এই পাশে হিসাব করতে পারতেছ না, তখন তুমি কী করতে পারো, এই বিক্রিয়াটাকে উল্টায় লিখতে পারো। লিখে এভাবে বিক্রিয়া লিখে এই অনুযায়ী পুরাটা সলভ করলা। সলভ করার পর জাস্ট কি করবা, ওই কেপিটা যেটা পাবা ওইটাকে ইনভার্স করে দিবা, তাহলে তুমি কিন্তু এই বিক্রিয়ার জন্য কেপি এর মানটা পেয়ে যাবা। কারণ কেপি হচ্ছে কিন্তু ইয়ার উপর লেখার ধরনের উপর চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো সবাই? তো আমরা এখন অঙ্কের দিকে যাবো। অঙ্কের দিকে যাওয়ার আগে 3টা জিনিস নিয়ে আর একটু কথা বলা দরকার। আমি তোমাদেরকে বিয়োজন মাত্রা আগেও পড়াইছি। বিয়োজন মাত্রাটা কি ছিল, আলফা সমান হচ্ছে x/a × 100, যেখানে এক্সটা কি ছিল, এক্স ছিল আমাদের বিয়োজিত মূল সংখ্যা, আর এটা কি ছিল, আদি মূল সংখ্যা। এই বিয়োজিত মূল সংখ্যা আদি মূল সংখ্যার অনুপাতটা 100 দিয়ে গুণ করে যেটা পাই সেটা হচ্ছে তোমার আলফা বা বিয়োজন মাত্রা, যেটা আমার পার্সেন্টেজে দেওয়া থাকে। নেক্সট হচ্ছে ঘনমাত্রা। তোমার এই চ্যাপ্টারে যেগুলো বিক্রিয়া থাকবে সেগুলো তো নর্মাল কেসে তোমার ঘনমাত্রা ইউজ করতে হচ্ছে। ঘনমাত্রা সাপোজ ধরো এস বা সি যদি ধরি, সি সমান হবে n/v, অর্থাৎ তোমার জাস্ট আয়তন দিয়ে দিবেন, তুমি মূল সংখ্যা জানবা, সেখান থেকে তুমি পাবা মোল পার লিটারে ঘনমাত্রা। অ্যান্ড আংশিক চাপটা কি, আংশিক চাপ সম্পর্কে তোমরা পরিবেশ রসায়নে পড়ে আসছো, বাট কেউ যদি না জেনে থাকো এর জন্য আমার শিওর হওয়ার জন্য জানাইতে হচ্ছে। সেটা হচ্ছে যে একটা পাত্রে যদি কয়েকটা গ্যাস থাকে, সাপোজ O2, N2 এই টাইপের কয়েকটা গ্যাস থাকে, সেক্ষেত্রে পুরো গ্যাসের একটা মোট চাপ থাকে। মানে সবাই মিলে যতগুলো গ্যাস আছে, সাপোজ আরেকটা গ্যাসে হাইড্রোজেন থাকলো, তো এগুলো সবাই মিলে যে চাপটা দেয় ওটা হচ্ছে পি। অ্যান্ড তুমি যদি এই পুরো আয়তনেরই একটা পাত্র চিন্তা করে জাস্ট যে কোনো একটা চাপ মানে একটা গ্যাস চিন্তা করো যে একটা গ্যাসে পুরো পাত্রে আসে, সেই ক্ষেত্রে এই পুরো গ্যাসটা ওই চাপ পাত্রে যে পরিমাণ চাপ দেয়, মানে একাকীভাবে ওই গ্যাসটা পুরো পাত্রে যে পরিমাণ চাপ দেয় সেটা হচ্ছে PO2। আবার যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে PN2। তো এইভাবে যে কয়টা গ্যাস থাকে সেগুলোর যোগফল PH2, এই সবগুলোর সমান হবে হচ্ছে আমার মোট চাপের। সো এই জিনিসটা জেনে রাখতে হয়। অ্যান্ড আমরা এই জাস্ট একটা আংশিক চাপ যেমন PO2 সাথে এই P এর একটা রিলেশন আনতে পারি, মানে P এটা হচ্ছে আমার মূল ভগ্নাংশ দিয়ে, মূল ভগ্নাংশের সাথে এটাকে গুণ করলে আমরা একটা রিলেশন পাবো। সেটা কেমন, যে এখানে যে কয়টা গ্যাস আছে সবগুলো গ্যাসের মোট মূল সংখ্যা, যেমন XO2 প্লাস XN2 প্লাস XH2, মানে 3টা গ্যাস ছিল সাপোজ ধরে, 3টা গ্যাসের 3টারই আলাদা আলাদা মূল সংখ্যা যোগফল, আর উপরে হচ্ছে XO2, অর্থাৎ যেটার আমি বের করতে চাচ্ছি ওটা তার সাথে মোট চাপ গুণ। এটা যে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা আংশিক চাপকে স্পেসিফিকলি বের করে ফেলতে পারি। তো এই 3টা জিনিস যদি আমরা জানি তাহলে আমাদের অঙ্কগুলো মোটামুটি করার জন্য আগানো যাবে সামনে। এখন তোমরা 3টা গ্রাফ দেখতে পাচ্ছ, গ্রাফগুলো আঁকানো অত সুন্দর হয়নি, একটু মেনে নাও। তো খেয়াল করো যে সবগুলো গ্রাফে আমি এক্স অ্যাক্সিসে টাইম প্লট করছি আর ওয়াই অ্যাক্সিসে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা প্লট করছি। তখন আমার প্রশ্ন হলো যে এই 3টা গ্রাফের কোনটা সাম্য অবস্থা ডিনোট করে। অ্যাকচুয়ালি তোমরা যদি ভালো করে খেয়াল করো 3টা গ্রাফই কিন্তু সাম্য অবস্থাকে প্রকাশ করে। কেননা এই ক্ষেত্রে দেখো যে টাইমের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে একটা জায়গায় যে ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না,
এটাও সেম, যে একটা জায়গায় বিক্রিয়কের ঘনমাত্রা কমতেছিল, কমতে কমতে একটা জায়গায় যাওয়ার কোনো চেঞ্জ নাই। অর্থাৎ কি, যে ঘনমাত্রা ডিভাইডেড বাই টাইম এই জিনিসটা ফিক্স থাকতেছে। অ্যান্ড ঘনমাত্রা ডিভাইডেড বাই টাইমটাই কিন্তু আসলে আমাদের বিক্রিয়ার হার। অর্থাৎ আমরা আগে কি বলছি, যে কোনো একটা সাম্যাবস্থা আসলে নির্ভর করতেছে বিক্রিয়া এক হয় কিনা এটার উপর নয়, এটা নির্ভর করে যে বিক্রিয়ার দুই মুখের রেটটা ইকুয়াল কিনা। এই জায়গায় দেখো দুইটার রেট কিন্তু ইকুয়াল, সো এটা কিন্তু একটা সাম্যাবস্থা প্রকাশ করে। এই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রাও ইকুয়াল, দুইটারই ঘনমাত্রা সেম হয়ে যায় এবং একই সাথে চলে। অর্থাৎ এইটা একটা স্পেশাল কেস যেখানে হচ্ছে তোমার বিক্রিয়ার রেটের সাথে সাথে ঘনমাত্রাটাও একই, অর্থাৎ বিক্রিয়ার রেট যেটা ঘনমাত্রাটাও কিন্তু সেটা। অ্যান্ড এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে তোমার উৎপাদটা কি হয়েছে, উৎপাদটা মানে বেশি হয়েছে এবং বিক্রিয়কটা কমে গেছে। জাস্ট এটাই বোঝায় যে কিন্তু এটাও কিন্তু একটা সাম্যাবস্থার গ্রাফ। অর্থাৎ এটা হচ্ছে এই যে এই পার্টটা যেখান থেকে ফিক্স থাকছে, এই পার্টটা, এটার এই পার্টটা যেখান থেকে ফিক্স থাকছে, অ্যান্ড এটার এই পার্টটা, এই যে এই তিনটা পার্ট হচ্ছে আমার সাম্যাবস্থা প্রকাশ করে। তো আমরা এখন অঙ্কে যাই। মানে অঙ্কের ফার্স্টে যে অঙ্কটা আছে, তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ যে মানে দুইটা বিক্রিয়া দিছে। তো ফার্স্টে কি বলছে, যে 500 কেলভিন টেম্পারেচার 2 ATM চাপে এই বিক্রিয়াটির কেপির মান দিছে। তাহলে 500 কেলভিন এবং 10 ATM, মানে আগে 2 ছিল এবার হয়েছে 10। তো 10 ATM চাপে বিক্রিয়াটার মধ্যে স্লাইড চেঞ্জ আনছে, চেঞ্জ করে বলছে বিক্রিয়াটি কেপি কত, মানে এটার কেপি দেওয়া আছে অ্যান্ড এটার কেপি নির্ণয় করতে হবে। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু চাপের চেঞ্জ হয়েছে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, আসলে কাজটা হইলো কিছুই না, কারণ কি, যে আমরা কিছুক্ষণ আগে ক্যারেক্টারিস্টিক্সে পড়ছি যে কেপি বা কেসি এগুলো চাপের উপর নির্ভর করে না। তো এখানে চাপ বাড়লো বা কমলো এটা নিয়ে আমার কিছু যায় আসে না, আমার যায় আসে টেম্পারেচার কমলো কি বাড়লো সেটা নিয়ে। সো এখানে এই যে দেখো, এই যে এই টেম্পারেচার এই দুটো টেম্পারেচারের মধ্যে কোনো রকমের ডিফারেন্স আসে নাই, তার মানে কি, যে আমার এখানে কোনো কেপি এর ডিফারেন্স হবে না। যা এখন শুধু যে ডিফারেন্সটা হবে সেটা কিসের জন্য হবে, সেটা হচ্ছে লেখার সিস্টেমের কারণে। দেখো ওই পাশে এই বিক্রিয়ার ক্ষেত্রে মানে অ্যামোনিয়াটা কই আছে, ওই সাইড আছে, ডান সাইড আছে, এই পাশে আছে বাম সাইডে। তো ফার্স্টে যদি আমরা এই বিক্রিয়াটাকে উল্টা করি তাহলে কি হবে, NH3 2 N2 NH2। আমি এখানে হচ্ছে ভৌত অবস্থাগুলো লিখতেছি না, তোমরা বুঝে নাও। তো এটাকে উল্টাইলাম, তার মানে কি, যে কেপির মানটা আমার আছে, এই কেপি 3.55 ইন্টু 10⁻²। তো এই কেপিটা কি হবে, এই কেপিটা ইনভার্স হয়ে যাবে। তো ইনভার্সে আমরা কী পাবো, এই কেপির একটা মান পাবো। অ্যান্ড নেক্সট আমার কি কাজ, এখানে দেখো যে 2/3 আছে, তার মানে কি করছে, এটাকে পুরো জিনিসটাকে 3 দ্বারা ভাগ করছে। সো 2/3 NH3 1/3 N2 প্লাস H2। তো দেখো এখান থেকে এখানে আসছি, জাস্ট 3 দ্বারা ভাগ করছি, এবং আমরা কিছুক্ষণ আগে বলছি যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে আগের যে কেপিটা সেটার উপর কি হবে, 1/3 হবে। তো এখানে কি হচ্ছে, যে 3.55 ইন্টু 10⁻², আগে থেকে -1 ছিল, ইন্টু 1/3, মানে পুরোপুরি লেখা যায় যে -1/3। এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা খুব সহজ অঙ্ক ছিল এবং আরও কিছু MCQ বেস্ট সহজ অঙ্ক আছে যেগুলো তোমাদের লাগবে, কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলো অঙ্কের ক্ষেত্রে অনেক কিছু জানার আছে আর কি। তো ফার্স্টে খেয়াল করার প্রশ্নটা কি বলছে, যে আমি আসলে আজকে তোমাদেরকে কোনো ট্যাকটিক্স আগে থেকে বলতেছি না, আমি তোমাদেরকে একটা করে অঙ্ক করাবো এবং তার মধ্যে দিয়ে তোমাদেরকে অঙ্কের অ্যাপ্রোচের ট্যাকটিক্সগুলো বলবো। তো এখানে বলছে যে 2 লিটার পাত্রে 4 ATM চাপে 4 মোল মানে A 1 মোল E 2 মোল B নিয়ে নিচের বিক্রিয়া শুরু হলো। মানে এই বিক্রিয়াটা শুরুর ক্ষেত্রে কি হয়েছিল, যে A B আর E নিয়ে শুরু হয়েছে। তার মানে ফার্স্টে কি ছিল 2A, যেটা কত ছিল 4 মোল, প্লাস 3B, B কত ছিল 2 মোল, বিক্রিয়া হয়েছে। অ্যান্ড ডিটা কি ছিল, প্রথমে ছিল না, যার কারণে ডি হয়েছিল 0, এবং ইটা কি ছিল, ই ছিল, সো ই হচ্ছে টোয়াইসি 1 মোল। এখন ফার্স্ট কাজ হলো কি, তোমার যে কোনো রকমের কেপিকেসির অঙ্কে ফার্স্টে তোমার কাজ হলো প্রাথমিক ঘনমাত্রাটা জানতে হবে। তো প্রাথমিক ঘনমাত্রা এখানে কত, এখানে কিন্তু প্রাথমিক ঘনমাত্রা অঙ্কে বলে দিছে। তো ফার্স্ট কাজ হলো তুমি যখনই কেপিকেসির কোনো রকম অঙ্ক পাবা বা কেপিকেসি তোমাকে নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে তুমি ফার্স্টে কী করবে, ফার্স্টে তুমি আদি ঘনমাত্রাটা খুঁজবা। সেক্ষেত্রে তোমার 2 ধরনের স্টেপ হইতে পারে। একটা হচ্ছে যে তোমার আদি ঘনমাত্রা সরাসরি দেওয়া আছে, তুমি লিখলা, অথবা যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে যেখান থেকে তুমি আদি ঘনমাত্রাটা ক্যালকুলেট করে লিখতে পারবা। অ্যান্ড যদি ইনকেস সেইটাও না হয়, যে তোমার আদি ঘনমাত্রা রিলেটেড কিছু নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই স্টেপে কী করবা, যে তুমি আদি ঘনমাত্রাটাকে 1 অথবা 100 ধরে নিবা, এতে করে তোমার মনে করো হিসাব করতে সুবিধা হবে, ঠিক আছে। তো তোমরা কী করবা, আদি ঘনমাত্রা 1
অথবা 100 ধরে নিয়ে এই কাজগুলো করবা। সো এখানে আদি ঘনমাত্রা দেওয়া আছে, তো আমরা এটা নিয়ে কাজ করলাম। এখন দেখো এরপর কি বলছে যে এখানে এ এর 25% উৎপাদ হলো। তো যখন আদি ঘনমাত্রা লিখবা তার সাথে সাথে আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে সাম্য অবস্থা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা ভুল বলছি, আমি যে জায়গায় ঘনমাত্রা বলছি ওই জায়গায় তোমরা মূল সংখ্যা বসায় নিও, মানে তোমার প্রাথমিক মূল সংখ্যাটা জানতে হবে। আমার মিস্টেক কি যে সাম্য অবস্থায়ও মূল সংখ্যা কত সেটা, ঘনমাত্রা কিন্তু এখনও বের হয়নি। তো প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা অ্যান্ড সাম্য অবস্থায় মূল সংখ্যা, এটা কেপি বের করতে বলুক বা কেসি বের করতে বলুক, যে কোনো ক্ষেত্রে ফার্স্টে তোমার মূল সংখ্যা জানতে হবে। তো প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা এখানে দেওয়া আছে, তো আমরা লিখলাম। নেক্সট হচ্ছে সাম্য অবস্থায় মূল সংখ্যা। তো সাম্য অবস্থায় মূল সংখ্যাটা কত, দেখো সাম্য অবস্থায় কী হবে যে এখান থেকে কিছু পরিমাণ বিয়োজিত হবে এবং এখানে যে সেটা যুক্ত হবে। সো 4 - 2x, 2 - 3x, এখানে হবে হচ্ছে x, কারণ আর এখানে হবে হচ্ছে 2x। তোমরা হচ্ছে ফার্স্টে ধরে নিবা একটা x, যেই পরিমাণ একটা একক পরিমাণ বিয়োজন এবং এটার সাথে যেটা সহগ হিসেবে থাকে সেটা দিয়ে গুণ করে বিয়োগ করবা। মানে x একটা একক ধরে নিলা যে এই একক পরিমাণ বিয়োজন যেটা সেটা হচ্ছে আমার x, অ্যান্ড সেই এক্সকে x এখান থেকে 2x, এখানে 3 আছে সো 3x, এখানে d আছে শুধু x, এখানে 2 আছে, এখানে 2x, এবং এই কাজটা সর্বজনীন। তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে এইভাবেই বিয়োগ করবা, যে একটা একক ধরে নিয়ে যত সহগ আছে তত দিয়ে গুণ করে বিয়োগ করবা, অ্যান্ড এটা সর্বজনীন। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমার হচ্ছে যে ইনফরমেশন দেওয়া আছে সেটার সাথে অঙ্কটাকে রিলেট করতে হবে। ইনফরমেশনে বলছে যে এ এর 25% উৎপাদ হয়েছে, তার মানে কি আমার যে উৎপাদটা সেটার পরিমাণ হচ্ছে 25%। এখন যদি এ এর 25% উৎপাদ হয় তার মানে কি যে এ থেকে যেটুকু ভেঙে যায় সেইটুকুই হচ্ছে আমার উৎপাদের মানে উৎপাদ হয়। তো এ থেকে কি এর 25% ভেঙে যেয়ে তো উৎপাদটা তৈরি হয়, তার মানে এ থেকে আমার কি কমে যায়, 25% কমে যায়। তো 25% কমা মানে কি, আমরা যেহেতু আলফা সমান কি জানি x/a, তো এখানে আমরা কি বসাবো, আলফার মানটা হবে আমার 25, এর মানটা কত হবে, এর মানটা হবে হচ্ছে আমার 4, কারণ প্রাথমিক মূল সংখ্যা বা আদি মূল সংখ্যা 4 ছিল, এবং আমার এই এক্সটা হবে 2x। কারণ তোমরা খেয়াল করো, আমি আগে বলছি যে তোমার বিয়োজন মাত্রাটা কি, যে বিয়োজন মাত্রা এই যে পার্সেন্টেজের এটা হচ্ছে আদি, এবং এখানে হচ্ছে কতটুকু বিয়োজিত হয়। এই এর ক্ষেত্রে কিন্তু আমার x পরিমাণ না 2x পরিমাণ বিয়োজিত হয়, তার কারণ আমরা x এর জায়গায় এখানে কি লিখবো 2x এবং ইন্টু 100 আমরা এখান থেকে পাবো 100/2 × 100 x, অর্থাৎ x এখান থেকে আসতেছে হাফ মোল। দেখো আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। সো সাম্যাবস্থায় এই মূল সংখ্যা, এই মূল সংখ্যা, এই মূল সংখ্যা, এই মূল সংখ্যা চারটে আমরা বের করতে পারবো। তো এর সাম্যাবস্থায় মূল সংখ্যা হচ্ছে 3, b এর সাম্যাবস্থায় মূল সংখ্যা হচ্ছে হাফ, d এর হচ্ছে হাফ, অ্যান্ড e এর হচ্ছে 1। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট স্টেপ কমপ্লিট। ফার্স্ট স্টেপটা কি ছিল যে আমরা যে কোনো অঙ্কের ফার্স্টে সাম্যাবস্থায় মূল সংখ্যাগুলো জেনে নিব। সো আমাদের সাম্যাবস্থায় মূল সংখ্যা জানা কমপ্লিট। এখন আমার প্রশ্ন হলো যে আমাকে কি জানতে চাইছে, কেপি জানতে চাইছে না কেসি জানতে চাইছে। এখানে আমার দেখো প্রশ্নে বলছে কেপি কত বলো। সো কেপি বের করার জন্য আমাদের কি দরকার, কেপি বের করার জন্য আমাদের প্রেশার দরকার। তো প্রেশারটা কিন্তু অঙ্কে দেয়নি, আমার অঙ্কে দিছে হচ্ছে আয়তন। তো এরকম ক্ষেত্রে যখন দেখবে যে কেপি চাইছে প্রেশার নাই, তখন আমরা কি করব, তখন আমরা কেসি বের করব। কেসি থেকে কিন্তু আমরা কেপি এর কনভার্সনটা জানি যে কি, যে কেপি সমান হয় কেসি আরটি ডেল এন। অ্যান্ড ডেল এনটা কি, ডেল এনটা হচ্ছে এককের সময় আমি ডেল এনের যে পরিচয়টা দিচ্ছি ওই পরিচয়। তো আমরা এখানে কেসিটা বের করি। কেসি বের করার জন্য কি লাগবে, আসলে আমরা কেসি সমান কি জানি, কেসি সমান জানি কি আউটপুট ঘনমাত্রা ডিভাইডেড বাই ইনপুট ঘনমাত্রা। বাট এখানে আমরা যেগুলো বের করছি এগুলো কিন্তু আসলে আমার ঘনমাত্রা না, এগুলো হলো আমার মূল সংখ্যা। তো আমার মূল সংখ্যা থেকে ঘনমাত্রাতে কনভার্ট করা আমরা যে নিয়মটা বলছি সেটা হলো কি, সেটা হচ্ছে n/v। তো আমরা n/v এর অ্যাপ্রোচে আগাবো, যেহেতু আমার উপরে আউটপুট নিচে ইনপুট। তো উপরে আউটপুটটা কত দেখো, আউটপুটে কি কি আছে, ডি আর ই। তো ডি হচ্ছে আমার হাফ মোল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তারপর ই হচ্ছে কি আমার 1 মোল ডিভাইডেড বাই 2, কেননা দেখো তোমার সবগুলো এই লিটারে দেওয়া আছে 2 লিটার করে। নিচে কত, নিচে হচ্ছে এ হচ্ছে 3 মোল ডিভাইডেড বাই 2, আর বি হচ্ছে হাফ মোল ডিভাইডেড বাই 2। অ্যান্ড ডি এর ক্ষেত্রে 1, ই এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে হচ্ছে 2, অ্যান্ড বি এর ক্ষেত্রে 3। এটা করলে তোমরা যেটা পাবো সেটা আমরা কি পাবো, সেটা হচ্ছে আমার কেসি এর মান। তারপর আমরা এই কেসি এর মানটাকে এই ইকুয়েশনে বসাবো।
ইকুয়েশনে বসায় সেখানে থেকে হচ্ছে আমরা কেপিটা বের করে নিব। এইটুকু কনভার্সন তোমরা পারবা বলে আমি আশা করি। আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে যখন কেপি ইকুয়ালস টু কেসি আর টি ডেল এন করবা তখন আর এর মানটা কত নিবা? আর এর মানটা নিবা 0.0821, একটা হলো এটিএম পার মোল লিটার পার টেম্পারেচার। তোমরা এটাকে ক্যালকুলেট করে লাস্টে তুমি এটিএম পাবো। তুমি যদি এটিএম এ মান বের করতে চাও তাহলে এটা নিবা, আর যদি তুমি বলো যে না কিলো প্যাসকেলে বের করবো তখন 8.314 জুল মানে যে এককটা হয় সেটা। কিন্তু সমস্যা হলো কি যে এটা নিলে অনেক সময় মানে একটু ভেরিয়েশন আসতে পারে, একটু ঝামেলা আছে। সো চেষ্টা করবো যে সবসময় অ্যান্সারগুলো এটিএমে দেওয়ার, কারণ এটিএমে স্যারেরাও চায় যে এটিএমে যাতে তোমরা অ্যান্সারগুলো নিয়ে আসো। আচ্ছা যাই হোক, তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো যে আমাদের ফার্স্টে কাজটা কি, যে কোনো ক্ষেত্রে যখনই কেপি বলুক কেসি বলুক আমার কাজটা হলো ফার্স্টে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত সেটা নির্ণয় করা, সেটা নির্ণয় করার পর সাম্যাবস্থায় ঘনমাত্রা কত সেটা নির্ণয় করা, সেখান থেকে কেসি ডেরাইভ করা। আর যদি ইনকেস তোমাকে মোট প্রেশার বলে দেয় সেক্ষেত্রে কী হবে, আমরা হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা বের করব, সেগুলোকে যোগ করব, যোগ করলে আমরা মোট মোল সংখ্যা পাবো, মোট মোল সংখ্যা থেকে আমরা মূল ভগ্নাংশ পাবো, এবং মূল ভগ্নাংশ থেকে আমরা আংশিক চাপ বের করতে পারবো, এবং আংশিক চাপগুলো আমরা ওই যে ইকুয়েশনে ভরকের ইকুয়েশনের মতো বসায় দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট। এরপর হচ্ছে দুইটা খুবই সহজ সহজ অঙ্ক। এই দুইটা অঙ্ক তোমাদের তোলারও দরকার নেই, তোমরা খালি দেখবা যে কীভাবে করি। সেটা হচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইডের 35% বিয়োজিত হয়। হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াটা কেমন? হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন উৎপন্ন করে। প্রাথমিক অবস্থা মোল সংখ্যা কি এখানে দেওয়া আছে? এখানে দেওয়া নাই। আর আমি বলে দিচ্ছিলাম যদি ইনকেস মোল সংখ্যা না দেওয়া থাকে তখন আমরা একটা ধরে নিব। তো আমরা এখানে 1 ধরতে পারি যে প্রাথমিক অবস্থায় এটা মূল সংখ্যা 1 ছিল, এগুলো ছিল 0। অ্যান্ড সাম্য অবস্থায় মূল সংখ্যা কত হবে? 1 - 2x। আমি বলে দিয়েছিলাম একক ধরে সেখান থেকে ওই ইয়াদে গুণ, অ্যান্ড এটাতে x 1x। তো এখান থেকে কি হবে? এখান থেকে দেখো যে আমার বলে দিচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইডে 35% বিয়োজিত হয়। তার মানে কি 35 সমান নিচে হচ্ছে 1 আদি ঘনমাত্রা, উপরে হচ্ছে কত 2x ইন্টু 100। এখান থেকে তুমি x সমান পাবা 0.35 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার x এর মান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমার আয়তনটা বলে দেওয়া নাই। তো আমাদের তো ঘনমাত্রা বের করতে হলে অবশ্যই আয়তনের দরকার আছে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা কী হবে? অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো কীরকম যে তুমি এখানে কেসি বের করতে চাও, তো সেক্ষেত্রে উপরে হবে তোমার হাইড্রোজেন এর ঘনমাত্রা, আয়োডিনের ঘনমাত্রা, নিচে হবে তোমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা স্কয়ার। তাহলে উপরে 1 লিটার, এখানে 1 লিটার, 2 লিটার, নিচে হবে 2 লিটার, মানে 2 পার লিটার, উপরে 2 পার লিটার। তো কাটাকাটি হয়ে তোমার অ্যাকচুয়ালি যেই আয়তনটা সেটা কিন্তু কাটাকাটি হয়ে যায় উপরে নিচে। সো তোমার এই কেসিটা বের করার জন্য আয়তনের অ্যাকচুয়ালি কোনো রকম দরকার পড়ে না। দরকার পড়ে না বলতে কি যে কেসি তোমার এই ক্ষেত্রে কোনো একক আসবে না। তো এই ক্ষেত্রে তোমরা যদি এই জায়গায় এই ঘনমাত্রার জায়গায় সরাসরি মূল সংখ্যাটা বসায় দাও তাহলে তোমার অঙ্কে কোনো রকমের ভেরিয়েশন আসবে না। সো আমরা উপরে কি বসাবো? উপরে বসাবো হচ্ছে 0.35/2 ইন্টু 0.35/2, আর নিচে হবে 1 - 0.35 স্কোয়ার। কেননা দেখো এখানে 2x সমান কত ছিল? 2x সমান ছিল কিন্তু এই যে এখান থেকে তোমরা যদি ডিরাইভ করো তাহলে এই যে এই জায়গাটা থেকে পাবা 2x সমান 0.35। তো এই জায়গায় 1 - 2x মানে 1 - 0.35 এখানে আমি বসায় দিচ্ছি। অ্যান্ড অঙ্কটা ডান। এখান থেকে তুমি কেসি কেপি দুইটার মানে বের করে নিতে পারবা। অ্যান্ড এক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে কিন্তু কেসি আর কেপি এর মান একই হয়, কেননা তোমার ওই ডেল্টা এন এর মান 0 আসবে। আচ্ছা গেল। তারপর হচ্ছে নেক্সট অঙ্কে কি আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ATM চাপে এত % PCl5 বিয়োজিত হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমার কোনো রকমের আগের আদি মোল সংখ্যাটা বলে দেয়নি, কিন্তু আমাদের ফার্স্ট টাস্ক হলো আদি মোল সংখ্যাটা বের করে নেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ফার্স্টে ধরে নিব যে আদি মোল সংখ্যা যে কোনো একটা, আগের বার 1 ধরছি, এবার সাপোজ ধরো 100 ধরলাম। তো 0 0 অ্যান্ড 100 থেকে কত বিয়োগ যাবে বলো? x, এখানে x যুক্ত হবে। আর এখান থেকে তুমি সরাসরি বলে দিতে পারো x সমান হচ্ছে 15.6 মোল, কারণ এটা তোমরা দেখতে পাচ্ছ যে আলফা সমান x/a ইন্টু 100। যেহেতু a হচ্ছে 100, সো 100 কাটাকাটি যায়, আলফা সমানই x। আলফা মান আর x এর মান একই আসে, তাই তোমরা x সমান ডাইরেক্ট লিখতে পারতেছো যে 15.6 মোল। তো এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি। তার মানে হচ্ছে আমরা মোট মোল সংখ্যা বের করতে পারবো। মোট মোল সংখ্যাটা কত হবে বলো? মোট মোল সংখ্যা হচ্ছে x + x, 2x + 100 - x মানে 100 + x। এটা হচ্ছে আমার মোট মোল সংখ্যা। অ্যান্ড আলাদা আলাদা মোল সংখ্যা কত? এটার x, এটার x, এটা 100 - x। তো আমরা কেপি সমান লিখবো কি? কেপি সমান লিখবো উপরে হচ্ছে আউটপুট, তো x/100 + x ইন্টু x/100 + x, অ্যান্ড
এটার সাথে একটা পি যুক্ত হবে, এটার সাথে একটা পি যুক্ত হবে, যেহেতু আংশিক চাপ মূল ভগ্নাংশের সাথে মোট চাপ যুক্ত হয়, গুণ আকারে থাকে। আর নিচে হবে হচ্ছে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100 প্লাস এক্স ইন্টু পি। এই জায়গায় পি এর মান কত আছে 1.5 অ্যান্ড এক্স এর মান কত আছে 15.6। তোমরা যদি এই দুইটা মান বসা দাও তাহলে তোমরা কেপি পেয়ে যাবা। কেপি থেকে তোমরা কেসিও চাইলে ডিরাইভ করে নিতে পারো। সো এই 4টা অঙ্ক আমাদের শেষ। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এত তাপমাত্রায় সাম্যাবস্থা অর্জনকারী একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, তারপর ওটা কেপি বলে দিছে 3.5 ATM ইনভার্স। এখন কয়েকটা মানে তথ্য দিছে, মানে মোট চাপ দিছে 3 ATM এবং সাম্য অবস্থায় অক্সিজেনের আংশিক চাপ 0.1 ATM। এখন বলছে যে এই দুইটা মানে আংশিক চাপ বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমার কাছে ডাটা আছে দুইটা, বের করতে হবে আরও দুইটা ডাটা। তো আমরা জানি কি ডাল্টন আংশিক চাপ সূত্র থেকে যে মোট চাপ সমান 3টা চাপের যোগফল, যে 3টা SO2 প্লাস SO3। এখন দেখো আমার কাছে কি আছে, আমার কাছে পি এর মান জানা আছে 3, অক্সিজেনের আংশিক চাপের মান জানা আছে 1। এখন আমরা যদি দুইটার মধ্যে যে কোনো একটাকে এক্স ধরে নেই, হ্যাঁ এখন আমরা যদি যে কোনো একটাকে এক্স ধরে নিই তাহলে কি হবে, যে কোনো সাপোজ ধরো এটাকে এক্স ধরলাম, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে এই, তারপরে এটা হবে পি SO3 সমান 3 মাইনাস 1। আচ্ছা এটা 1 না, এটা 0.01, তাহলে 0.01 মাইনাস এটার মান কত, এটার মান হচ্ছে এই যে এটার মান এক্স, তার মানে 2.9 মাইনাস এক্স। ঠিক আছে, তো এটাকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করলাম। সো আমাদের চলক কিন্তু মানে আফটারঅল একটাই থেকে গেল, চলকটা আমাদের এক্স। এখন আরেকটা জিনিস কি দেখো, যে আমরা আংশিক চাপটা জানি এবং আমাদের কাছে কেপি এর মান জানা আছে। তো ঘটনা হলো কেপিটা কি, কেপি সমান হচ্ছে 3.5। এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি যে আউটপুট মানে SO3 পি SO3 স্কোয়ার ডিভাইডেড বাই পি SO2 স্কোয়ার ইন্টু পি O2। তো পি SO3 স্কোয়ার মানে এটা কত 2.9 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার ইন্টু 0.1, আর এটা হচ্ছে 3.5। এখন এখান থেকে আমরা লিখতে পারি 3.5 ইন্টু 0.1 ইন্টু এক্স স্কোয়ার সমান এটাকে 2.9 মাইনাস এক্স। বর্গের সূত্রে ফালাতে পারি, বর্গের সূত্রে ফালায় আমরা এইগুলো সবগুলোকে এই পাশে এনে একটা হচ্ছে দ্বিঘাত ইকুয়েশন পাবো। ঠিক আছে, তো দ্বিঘাত ইকুয়েশন পাবো। ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা যে এক্সের মানটা পাবো সেটা হচ্ছে 1.822 এবং আরেকটা মান পাবো সেটা হচ্ছে 7.1। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এক্স এর একটা মান পাইলাম 1.822 এবং এটা 7.1, দুইটা একটা পজিটিভ মান। তো আমরা আসলে কোন মানটাকে নিব? তো সেক্ষেত্রে ঘটনা হলো কি, যে তোমার যে এই মানটা আছে এই মানটা দেখো মোট চাপের থেকে বেশি না, তো মোট চাপের থেকে যদি এটা বেশি হয়ে যায় তাহলে এটা আসলে কীভাবে সমান হয়, তিনটা সব মিলে যে চাপ দেয় সেটা মোট চাপের সমান হয়। তো একটা চাপ যদি ইয়া হয় তো এগুলোকে নেগেটিভ হতে হবে, যেটা কখনো সম্ভব না, যার কারণে আমার 7.1 মানটা গ্রহণযোগ্য নয়। আমার যে মানটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে 1.822 ATM। তো এটা হচ্ছে আমার পি SO2, আর এটাকে আমরা যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা পি SO3ও কিন্তু পেয়ে যাব। তো আমাদের এই অঙ্কটা শেষ। নেক্সট অঙ্কে কি বলছে, যে সাম্যাঙ্ক বের করতে বলছে। তোমরা খেয়াল রাখবা, যখন তোমাকে বলবো সাম্যাঙ্ক বের কর তখন তোমরা কেপি কেসি দুইটাই বের করবা, আর যখন তোমাকে নির্দিষ্ট করে দিবে তখন তুমি কেপি বা কেসি যে কোনো একটা বের করতে পারো, যেটা নির্দিষ্ট করে দেওয়া হবে আর কি। তো এই বিক্রিয়াটাতে দেখো যে একটি আবদ্ধ পাত্রে এতমোল হাইড্রোজেন ও এতমোল আয়োডিনকে এত তাপমাত্রায় উত্তপ্ত করলে 1.50 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। সো বিক্রিয়াটা এইমুখী, যে এটা প্লাস এইটা 2HI। আচ্ছা ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় কি হয়, প্রাথমিক অবস্থায় হচ্ছে ওই দুইটা মোল বিক্রিয়া করা শুরু করে। তো 8.25 এবং 6.55 এটা বিক্রিয়া করে, যেহেতু বিক্রিয়া শুরু অবস্থা তো এটা তো কিছু উৎপন্ন হয়নি। নেক্সট হইলো কি, আমরা ওই যে সেম একক ধরে নিয়ে এক্স বিয়োগ করবো 6.55 মাইনাস এক্স এবং এই ক্ষেত্রে হচ্ছে টোয়াইস এক্স। এখন প্রশ্নে বলছে কি, যে উত্তপ্ত করলে 11.5 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হইল, মানে এই জায়গাটা কি বলো, এই জায়গাটা হচ্ছে আমার সাম্যাবস্থায় মোল সংখ্যা, আর এটা আমার কি, এটা হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু হাইড্রোজেন আয়োডাইড ছিল, এটাই দ্বারা এই লাইনটা দ্বারা কিন্তু ওটাই বোঝায়। তার মানে কি, আমার টোয়াইস এক্স সমান 11.5, এক্স সমান কত 11.5
ডিভাইডেড বাই 2 এবং আমার কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। সো আমরা খুবই ইজিলি কেসি এর মান বের করতে পারবো। কেসি সমান কি হবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ এখানে কত আছে 11.5 ডিভাইডেড বাই 3, যেহেতু 3 হচ্ছে আমার কি n বাই ভি, ভি হচ্ছে আয়তন, নিচে 3 তারপর স্কোয়ার, এখানে হচ্ছে 8.25 মাইনাস এক্স, এক্সের মানটা কত 11.5 বাই 2, এটা একটা আরেকটা গুণ আকারে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে 6.55 মাইনাস 11.5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এইটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা আমার কেসি, অ্যান্ড কেসি সমান কেপি, কেননা এটার ক্ষেত্রে এই যে এই বিক্রিয়া পার্টিকুলার বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন এর মান 0, ডেল্টা এন এর মান 0 হলে কিন্তু এই দুইটা সমান হয়ে যায়। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে তোমাকে বলছে যে লোহিত তপ্ত লৌহ ও স্টিমের মিশ্রণ বিক্রিয়া করে সাম্য অবস্থায় পৌঁছায়। সাম্য অবস্থায় হাইড্রোজেন ও স্টিমের আংশিক চাপ যথাক্রমে এত এত কেপি সমান কত। এখন লোহিত তপ্ত লৌহ এটা কিন্তু একটা সলিড ম্যাটেরিয়াল ফেরাস, তার সাথে বিক্রিয়া করবে কে, স্টিম। স্টিম মানে কি, পানির গ্যাসীয় অবস্থা যেটা, ওটাকে জলীয় বাষ্প বা স্টিম বলা হয়, অ্যান্ড এটা কি সলিড। সেখান থেকে বিক্রিয়া যদি এরা করে, এরা বিক্রিয়া করে ফেরিক অক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করবে। এটাকে যদি তুমি সাম্য অবস্থায় আনতে চাও তাহলে এখানে একটা 3 হবে, এখানে একটা 4 হবে, অ্যান্ড এখানে একটা 4 হবে, তাহলে তোমার এই যে এটা সাম্য অবস্থায় চলে আসতেছে। এখন ফেরিক অক্সাইড এটা একটা সলিড ম্যাটেরিয়াল, এন্ড এটা হচ্ছে একটা গ্যাসীয় অবস্থা। তো এখন এখান থেকে কি করতে হবে, আমার এখান থেকে আমার কেপি বের করতে হবে। তো কেপি সমান কি, কেপি সমান হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তো আউটপুট কি Fe3O4, তার উপর এটার উপর কিছু নাই, সো হাইড্রোজেন পি, এগুলো সবগুলো পি মানে আংশিক চাপ, এগুলো আংশিক চাপ 4, পি অফ ফেরাম 3 ইন্টু পি অফ H2O4। এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে আয়রন এবং ফেরিক অক্সাইড এই দুটো কিন্তু সলিড ম্যাটেরিয়ালস, অ্যান্ড সলিড ম্যাটেরিয়ালের উপর অ্যাকচুয়ালি এগুলো প্রেশারের কোনো মানে ইফেক্ট পড়ে না। সাম্য অবস্থায় এগুলো সলিড ম্যাটেরিয়ালের উপর কোনো প্রেশারে ইফেক্ট পড়ে না। এবং আমরা ভরক্রিয়া সূত্রে একটা কথা বলছিলাম যে সক্রিয় ভর, তো সক্রিয় ভরের বিষয়টা যখন আসে তখন হচ্ছে কি হয় যে এই জিনিসগুলো আসলে কাজ করে না, অর্থাৎ এই যে সলিড এগুলো হচ্ছে কোনো রকমের এটা সক্রিয় ভরই হিসেবেই ধরা হয় না, এবং এগুলো সক্রিয় ভরকে আমরা 1 হিসেবে চিন্তা করি, যার কারণেই আমরা যখন এখানে কেপি লিখবো এটা হবে 1। তার সাথে এই যে এটার আংশিক চাপ যেটা এখানে দেওয়া আছে যে হাইড্রোজেনের আংশিক চাপ কত 3.2, তার উপর 4, নিচে কত হবে এটার জন্য 1 ইন্টু এটা কত দেওয়া আছে 2.4 টু দি পাওয়ার 4। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা কেপি এর মান পেয়ে যাবে। এবং এবার কেপি এর মান কিন্তু এককহীন হবে, কেননা আমরা কি বলছিলাম ডেল্টা এন কি গ্যাসীয়দের অনুপাত। সো এখানে গ্যাসীয় এই আউটপুটে কি গ্যাসীয় আছে 4 অণু হাইড্রোজেন গ্যাস আছে, এবং এই পাশে আউটপুটে ইনপুটে 4 অণু গ্যাস আছে। তো 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, সলিড কিন্তু এখানে কাউন্টে আসবে না, যার কারণে এটা কিন্তু একটা এককহীন মান আসবে। নেক্সট অঙ্কে দেখো কি বলছে যে একটা বিক্রিয়া দিছে, দিয়ে বিক্রিয়া খেয়াল করো এখানে কিন্তু সলিড, এখানে একটা সলিড আছে। সো এই দুইটা কিন্তু আমাদের সক্রিয় ভর অনেকটা কাজে আসবে না। কেপি এর মান দিছে এবং কেপি এর মানে একক নেই। কেন একক নেই, এটার এটা যেটা এটার 1 এটারও সহগ 1 এটার সহগ 1, সো উপরে নিচে কাটা এটা ডেল্টা এন 0। বিক্রিয়া প্রারম্ভে উভয় গ্যাসের প্রাথমিক আংশিক চাপ PCO মানে কার্বন মনোক্সাইডের 1 atm এবং কার্বন ডাইঅক্সাইডের 0.5 atm। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বলছে দেখো যে FeO প্লাস কার্বন মনোক্সাইড Fe প্লাস কার্বন ডাইঅক্সাইড, তো এটার হচ্ছে প্রাথমিক আংশিক চাপ যেটা 1.0 এবং এটার আংশিক চাপ হচ্ছে 0.5। ঠিক আছে, আমরা এখানে ফার্স্টের দিকে যদি প্রাথমিক মোল সংখ্যা নিয়ে কাজ না করে হচ্ছে প্রাথমিক আংশিক চাপ নিয়ে কাজ করি তাহলে একই রেজাল্ট আসবে। এখন আমরা নর্মাল নিয়মে কি করব যে 1.0 মাইনাস এক্স 0.5 প্লাস এক্স, ঠিক আছে, এই দুইটার মধ্যে কোনো মানে এই দুইটার কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তো ঘটনা হইলো তোমরা যদি এভাবে করো তাহলে অঙ্কটা ভুল হবে। তো ভুলটা কেমন হতে পারে আসো দেখি, যে তোমাদেরকে আমি যখন সেকেন্ড চ্যাপ্টার পড়াইছি, সেকেন্ড চ্যাপ্টারে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটা জিনিস পড়াইছিলাম, একটা কে পড়াইছিলাম, একটা কিউ পড়াইছিলাম। কিউটা কি ছিল, কিউ ছিল বিক্রিয়া অনুপাত, এবং কিউ এর ক্ষেত্রে আমি হচ্ছে কয়েকটা কন্ডিশন দেখাইছিলাম যে কিউ কে এর চেয়ে বড়, আবার কিউ কে এর চেয়ে ছোট, অথবা কিউ কে এর সমান। তো এই জিনিসগুলো কি, যে আমি কি বলছিলাম যে কিউ যদি কে এর চেয়ে বড় হয়
তাহলে বিক্রিয়া কি পশ্চাৎমুখী, কে যদি কিউ এর চেয়ে বড় হয় বিক্রিয়া সম্মুখমুখী, এবং এটা দুইটা সমান হলে কি সাম্যাবস্থা। এখন ঘটনা হলো কি যে যখন এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি শুরু হয়, ঠিক আছে, যে প্রাথমিক অবস্থায় যখন পি মানে কার্বন ডাইঅক্সাইড 1 ATM, কার্বন মনোক্সাইড 1 ATM ছিল এবং কার্বন ডাইঅক্সাইড 0.5 ATM ছিল, তো তখন যখন বিক্রিয়াটা শুরু হয় তখন অ্যাকচুয়ালি আমার বিক্রিয়াটা কোন দিক থেকে আগানো শুরু করছে, হ্যাঁ, যে এই দিক থেকে আগাইছে না এই দিক থেকে আগাইছে, কারণ দুইটা তো দুই মুখী চিহ্ন। এখন আবার আগে থেকেই দুইটাতেই আংশিক চাপ দেওয়া আছে, তার মানে কি যে এই দুইটাতে আগে থেকেই কিছু না কিছু ছিল, না আগে থেকে কিছু পরিমাণ কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ছিল। নর্মাল কেসে কি হয় যে আমাদের বাম পাশেই জিনিসগুলো থাকে, বাম পাশে জিনিসগুলো আগে থেকে থাকে এবং ডান পাশে জিনিসগুলো থাকে না, যার কারণে আমরা এটাকে মানে বাই ডিফল্ট সম্মুখমুখী ধরে নিই। বাট এই ক্ষেত্রে হচ্ছে এটাও আগে থেকে দিছে, এটাও আগে থেকে দিছে। সো আসলে বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী এটা কিন্তু আমি আগে থেকে জানি না, এবং এটা যেহেতু জানি না সো আমি কিন্তু আগে থেকে বলতে পারি না যে এখান থেকে এক্স মাইনাস হবে এবং এখানে এক্স প্লাস হবে। এটাকে আমাকে চেক করতে হবে, তারপরে আমি বলতে পারবো। তো চেক কেমনে করবো, যে কিউ বের করবো আমরা, কিউটা কখন, যে কোনো একটা নির্দিষ্ট টাইমে, এবং নির্দিষ্ট টাইম যে কোনো টাইম হতে পারে। আমি যদি এই নির্দিষ্ট টাইমটাকে ধরে নিই বিক্রিয়ার শুরুতে, তাহলে কি হচ্ছে যে এই সাইড থেকে ধরলাম, তাহলে 0.5 ডিভাইডেড বাই 1.0 অর্থাৎ 0.5, এবং আমার এটা কিউপি, আর এটা আমার কিসের মান দেওয়া আছে, কেপি এর মান দেওয়া আছে, কেপি এর মান দেওয়া আছে 0.259, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিউপি কি হচ্ছে, কিউপি ইজ গ্রেটার দেন কেপি, অর্থাৎ এই যে এই সাইড থেকে যেহেতু ধরলাম, তো এই ফরম্যাটটা কখন কাজ করে, যখন পশ্চাৎমুখী হয়। অর্থাৎ আমি এই সাইড থেকে হিসাব করছি, তার মানে এটার উল্টা দিকে বিক্রিয়াটা শুরু হয়েছিল, মানে প্রারম্ভিক অবস্থায় যখন বিক্রিয়া হয়েছে তখন বিক্রিয়াটা এই পাশ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তোমরা মনে হয় বুঝতে পারছো কি না জানি না, আমি আরেকবার বলতেছি। সেটা হচ্ছে যে আমাকে ফার্স্টেই বলে দিছে যে এই দুইটার আংশিক চাপ এত এবং এত, এবং একটা দ্রব্য তখন চাপ প্রয়োগ করবে যখন একটা দ্রবণে ওই দ্রব্যের উপস্থিতিতে থাকবে, অর্থাৎ আগে থেকেই এই কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া পাত্রে ছিল, এবং থাকার পরে আসলে যখন বিক্রিয়াটা শুরু হয়েছে তখন এই দিক থেকে শুরু হয়েছে না এবং এই দিক থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, এবং ওটা জানার জন্যই উদ্ভব কিউপিকে আমরা একদম প্রাথমিক অবস্থায় কিউপি কত ছিল সেটা হিসাব করলাম, এবং সাম্য অবস্থায় কেপি কত সেটা হিসাব করলাম। হিসাব করে দেখলাম যে কিউপি কেপি এর থেকে বড়, অর্থাৎ তখন যখন বিক্রিয়াটা শুরু হয়েছিল তখন বিক্রিয়াটা পশ্চাৎমুখী ছিল, অর্থাৎ এই দিকে হচ্ছিল, তার মানে বিক্রিয়ার শুরুর দিকটা কিন্তু এইদিকে, যার কারণেই আমরা কিন্তু এখানে লিখতে পারি না যে কি এটা প্লাস, অর্থাৎ এখান থেকে এক্স মাইনাস হবে এবং এখানে এক্স যুক্ত হবে। জাস্ট এই ট্রিক্সটাই ছিল এই অঙ্কে। সো আমরা এখান থেকে লিখতে পারি কেপি সমান কি, কেপি সমান 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1.0 প্লাস এক্স। এখান থেকে তোমরা কেপি এর মান বসায় দাও 0.259, এখান থেকে এক্স ক্যালকুলেট করব, করার পর আমরা 1 এর সাথে যদি এক্স যোগ করি তাহলে আমরা কি পাবো, সাম্য অবস্থায় এই যে কার্বন মনোক্সাইড আংশিক চাপ এবং সাম্য অবস্থায় কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো যে এই বিক্রিয়াটা, এবং আমি কি বলছিলাম যে যদি এমন কোনো মানে তথ্য দেওয়া থাকে যেখান থেকে আমি আগে থেকেই প্রাথমিক মোল সংখ্যাটা বলতে পারবো, তাহলে সেই তথ্য অনুযায়ী আমরা মোল সংখ্যা লিখবো, এবং যদি কোনো তথ্য না দেওয়া থাকে তখন আমরা নিজেদের মতো করে ধরে নিতে পারি। তো এখানে দেখো এখানে তেমন কোনো তথ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, সো আমরা প্রাথমিক ঘনমাত্রা এটার হাফ ধরতে পারি, এটার 3/2 ধরতে পারি, এটার 0 ধরতে পারি। এখন কি হচ্ছে, সাম্য অবস্থায় কি হয়, বিয়োজিত হয়। বিয়োজিত কিভাবে হয়, হাফ মাইনাস x/2 3/2 মাইনাস 3x/2 অ্যান্ড এখানে হয় হচ্ছে শুধু x, ঠিক আছে। এখন আমার কি দেওয়া আছে দেখো, বিক্রিয়াতে কেপি বের করতে বলছে, তো আমরা কেপি যখনই আসে তখন আমরা চেষ্টা করি যে সাম্য অবস্থার মোল সংখ্যাগুলোকে যোগ করার। তো আসলে আমরা যোগ করি, তো মোট মোল সংখ্যা হবে এই তিনটাকে যদি তোমরা যোগ করে দাও তাহলে পাবা 2 মাইনাস এক্স। তো তোমরা এখান থেকে পাবো 2 মাইনাস এক্স, এটা কি আমার মোট মোল সংখ্যা। এখন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ, এই মূল ভগ্নাংশ জিনিসটা আসলে কি বোঝায় এটা একটু যদি আমরা ফিল করি তাহলে কি এমন হচ্ছে যে একটা পাত্র, সেই পাত্রে তিনটা বস্তু আছে বা তিনটা পদার্থ আছে এবং তিনটা আলাদা আলাদা মূল সংখ্যা আছে, এবং আমি যদি মূল ভগ্নাংশ বের করি তাহলে জিনিসটা এমন হয় যে ওই পাত্রের ভিতর কত অনুপাতে ওই পদার্থটা আছে। মূল ভগ্নাংশটা কিন্তু অনেকটা এরকম একটা ফিল দেয় আমাদের। তো সেখান থেকে আমরা যদি মূল ভগ্নাংশ লিখি, সাপোজ ধরো
এখানে আমাদের একটা তথ্য দেওয়া আছে সাম্য অবস্থায় 16% মোল অ্যামোনিয়া এই ইয়াতে থাকে। তো আমরা যদি এখান থেকে লিখি যে x/2 - x, অর্থাৎ এই মোল ভগ্নাংশ অফ কার XnH3, তাহলে বিষয়টা কেমন হয় যে দেখো এটা মূল ভগ্নাংশ XnH3 অর্থাৎ অ্যামোনিয়ার মূল ভগ্নাংশ, সেটা সমান কিন্তু লেখা যায় 16/100। কারণ কি দেখো যে যদি আমি মোট মোল সংখ্যা 100 ধরে নিই, তার 16 ভাগ কি ছিল অ্যামোনিয়া ছিল, এবং এই মোল ভগ্নাংশ জিনিসটাও কিন্তু সেটাই ডিরাইভ করে যে মোট মোল সংখ্যা যত মোল ছিল তার মধ্যে হচ্ছে x মোল অ্যামোনিয়া আছে, আর যদি আমি এটাকে 100 ধরে নিই তো 100-র মধ্যে 16 আছে, অর্থাৎ এই জিনিসটা সমান কিন্তু এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে তোমরা যদি এক্সটাকে ক্যালকুলেট করো তাহলে x এর মান পাবা 8/29, ঠিক আছে। এখন দেখো এখন কিন্তু অঙ্ক আমাদের শেষ। কিভাবে শেষ? যে আমাদের x বের হয়ে গেছে, এখন আমরা কি জানি এটা হচ্ছে সাম্যাবস্থায় মূল সংখ্যা, আর এটাকে যদি 2/x দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা সাম্যাবস্থায় মূল ভগ্নাংশ পাবো, এবং সেটার সাথে যদি আমি মোট চাপকে গুণ করি তাহলে আমি কি পাবো, আংশিক চাপ পাবো। সো আমার মোট চাপও কিন্তু দেওয়া আছে 20 atm। তো x জানি, p জানি, তো আমি এটার মূল ভগ্নাংশ জানি, এটার মূল ভগ্নাংশ জানি, এটার মূল ভগ্নাংশ জানি, সো আমি kp অনেক ইজিলি বের করতে পারবো। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট অঙ্ক কি, যে 1 লিটার আয়তনের একটি পাত্রে 0.1 মোল পটাশিয়াম পেন্টাক্লোরাইডের 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা আছে। যাই হোক, তো সাম্য মিশ্রণে মোট চাপ একটা দিছে এবং আয়তনে দিছে। তোমরা কিন্তু দেখবা নর্মাল কেসে কি হয় যে আমার হয় আয়তন দেয় না হয় চাপ দেয়। এই ক্ষেত্রে আবার দেখো একটু ডিফারেন্ট, যে চাপও দিছে আয়তনও দিছে, এবং এখানে হচ্ছে এটার বিয়োজন মাত্রা চাইছে এবং সাম্য ধ্রুবকে বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো এখানে কি করা যায়। তো ফার্স্টে আমরা একদম নর্মাল স্টেপে আগাই, যে আমাকে একটা পাত্রে 0.5 মোল মানে এটা দিয়ে দিছে। সো আমার প্রথমে আদি মোল সংখ্যা যেটা বা প্রাথমিক মোল সংখ্যা যেটা ওটা কিন্তু দিয়ে দিছে, এবং এখানে থেকে লিখতে পারি 0 এবং 0.1 - x x, এবং যেহেতু আমার কেপি চাইছে, সো কেপি এর ক্ষেত্রে আমরা কি করব, কেপি এর ক্ষেত্রে লিখব মোট মোল সংখ্যা সমান 1. এই যে এটা হবে, তুমি যদি যোগ করো তাহলে এটা পাবা, আর এটা আমার এই লাইনে কি আছে, আমার সাম্য অবস্থায় মোল সংখ্যা। তো আমরা মোট মোল সংখ্যা যেটা সেটা কিন্তু পেয়ে গেছি। এখন দেখো যে আমার কি লাগতেছে এই জায়গাটাতে, আমার লাগতেছে হচ্ছে যে যেহেতু পটাশিয়াম পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা আমি বের করব, তো আমার এখানে x এর মানটা লাগতেছে। এখন প্রবলেম হইলো কি, যে x এর মানটা বের করার মতো কোনো ডাটা কিন্তু এখানে নাই, মানে অ্যাকচুয়ালি আছে কিন্তু নর্মালি দেখলে কিন্তু পাওয়া যাচ্ছে না যে আসলে আমার এক্সটা আমি কই থেকে বের করব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাব। ডিফারেন্ট অ্যাপ্রোচটা হলো, আমরা সবাই পরিবেশ রসায়নে এই সূত্রটা করছি, PV = nRT। দেখো এখানে আমাকে কিন্তু টেম্পারেচার বলে দিছে, আমি আর জানি, n হলো কিন্তু এই যে মোট মোল সংখ্যা, p জানি, v জানি, pটা হচ্ছে মোট চাপ, v হচ্ছে মোট আয়তন, টেম্পারেচার হচ্ছে পুরো পাত্রের টেম্পারেচার, এবং এই দুইটা এটা মোট মোল সংখ্যা। সো আমরা কিন্তু এখানে PV = nRT অ্যাপ্লাই করে x এর মানটা বের করতে পারি। কিভাবে, যে মোট চাপ কত 4.38 × 10⁵, আয়তন কত, আয়তন হচ্ছে 1 × 10⁻³ এটা কত, এটা হচ্ছে মিটার কিউব, এবং এনটা কি, এনটা হলো আমার 0.1 + x, তার সাথে আর কত দিবা, দেখো এখানে হচ্ছে আমি প্যাসকেল নিয়ে কাজ করছি, নিউটন/মিটার স্কয়ার কিন্তু প্যাসকেল, মানে সব কিছু এসআই করা হচ্ছে। সো আমার আর এর মানটা নেব 8.314, আর টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 273 + 150। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যদি x এর মান সলভ করো তাহলে x এর মানটা পাবা 0.02451 মোল। আচ্ছা গেল। নেক্সট আমি দেখো x এর মান পেয়ে গেছি, অ্যান্ড x এর মান পেয়ে যাওয়া মানে কিন্তু আসলে দেখো যে এই সাম্য অবস্থায় মূল সংখ্যাগুলো পেয়ে যাও, অ্যান্ড সাম্য অবস্থায় মূল সংখ্যাগুলো পাইলে আমাদের মোটামুটি যে কোনো অঙ্ক সলভ করা কোনো ব্যাপারই না। তো আমার এখানে অঙ্কে কি চাইছে, যে পটাশিয়াম পেন্টাক্লোরাইডের বিয়োজন মাত্রা কত, তো বিয়োজন মাত্রা সমান কি জানি, আলফা সমান x/a × 100। তো পটাশিয়াম পেন্টাক্লোরাইড প্রথমে কত ছিল 0.1, তো আদি মূল সংখ্যা 0.1, নতুন x হচ্ছে 0.02451 × 100, যেটা হচ্ছে আমার আলফা। এখান থেকে আলফা মান তোমরা ক্যালকুলেট করলে একটা মান পেয়ে যাবা। অ্যান্ড সাম্য ধ্রুবক তো মনে হয় না আমার আর বলতে হবে, সাম্য ধ্রুবকটা কীভাবে বের করবা, এটা জানো, এক্স জানো, এটা জানো, এটা জানো, এটা জানো, মোল ভগ্নাংশ বের করবা, মোট চাপ দেওয়া আছে, অঙ্ক ইজিলি হয়ে যাবে। পুরো লেকচার জুড়ে আমি তোমাদেরকে 10টা অঙ্ক করাইছি, এই 10টা অঙ্কের সাথে সাথে আরও অনেক অঙ্ক করতে হবে।
এখন 10টা অঙ্ক করানোর কারণ কি, এই 10টা অঙ্কের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ আসছিল। তোমাদের কাজ হলো এই অ্যাপ্রোচগুলোকে ফলো করার। আরও কিছু অঙ্ক আছে, হয়তো আরও কিছু নিয়মের নতুন অঙ্ক তুমি খুঁজে বের করতে পারো। তো সেক্ষেত্রে কী করবো, আমি যে কয়টা অ্যাপ্রোচ দেখাইছি তার মধ্যে কোনো না কোনো অ্যাপ্রোচ এটার সাথে মিলবে। ওই অ্যাপ্রোচে তুমি আগাইতে পারলেই তুমি ওই অঙ্কটাকে সলভ করে নিবে। এবং সবসময় খেয়াল রাখবা যে, যেটা ফার্স্ট থেকে বলে আসছি, যে প্রথমে কিন্তু ওই যে তোমার বিক্রিয়ার সাম্য অবস্থায় হচ্ছে কত মূল সংখ্যা, এটা বের করাটা মোস্ট অফ দি টাইমই খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সো চেষ্টা করবা যে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে ওটাকে ম্যানিপুলেট করে কীভাবে তোমার ওই জায়গাটাতে, অর্থাৎ সাম্য অবস্থায় মূল সংখ্যাগুলোকে নির্ণয় করা যায়।